তাহলে এই ব্যারিয়ারটা হতে পারে আমার ওভার বা কোভার্ট। ওভার বা কোভার্ট ব্যারিয়ারটা কি জিনিস? আমরা এর আগে পড়েছিলাম বিহেভিয়ার, ওভার ব্যারিয়ার, বিহেভিয়ার, সরি ওভার্ট বিহেভিয়ার, কোভার্ট বিহেভিয়ার, মনে আছে? এক্স্যাক্টলি দ্য সেম, রাইট? এখানে আমরা বলছিলাম ওভার্ট ব্যারিয়ার, কোভার্ট ব্যারিয়ার। ওভার্ট ব্যারিয়ার আর কোভার্ট ব্যারিয়ার মধ্যে পার্থক্য কি? ওভার্ট হলো কি দৃশ্যমান ব্যারিয়ার। এই যে আমি সামনে আগাতে চাচ্ছি কিন্তু এই বেঞ্চটার জন্য আমি আগাতে পারছি, এটাকে আমরা বলছি ওভার্ট ব্যারিয়ার। কিন্তু এমনও তো হতে পারে যে আমার সামনে কোনো দৃশ্যমান ব্যারিয়ার নেই, কিন্তু আমি মনে করছি আমার পক্ষে আর সামনে যাওয়া যাবে না। যেমন অন্ধকারের ভেতরে কোনো ঘরে আমরা যেতে চাই না। কেন যেতে চাই না? ভয়। কিসের ভয়? ভূত দেখেছেন? ভূত কখন দেখেছেন? আমি এবার সিনে বলছি দেখেন, আপনি দেখেননি, আপনার বড় ভাই দেখেছেন, আপনার বাবা দেখেছেন, দাদা দেখেছেন, সবাই শুনেছেন। উনি বলবে হয়তো ভূত দেখছি। ভূত দেখতে কেমন? আমার ছেলেকে যখন ছোটবেলায় জিজ্ঞেস করতাম যে ও ভূতের ভয়, আমি জিজ্ঞেস ভূত দেখছি তখন না বাবা, ভূত বলে কিছু আছে না বাবা, ভূতের ভয় বেশি, ভূত আছে এতক্ষণ বুঝে বুঝে না বাবা, বাবা ভূত আছে। আমাদেরকে প্রশ্ন করতাম যে ভূত দেখতে গেল, ও তার এক্সাম্পল, বাবা ভূতগুলোকে বড় বড় কান, বড় বড় নখ, বড় বড় চোখ, বড় বড় মাথা, বড় বড় চুল, ও সবই হতে পারে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম তুই কখনো দেখেছিস? দেখি। তাহলে বড় বড় কি করে জানলি? আমি জানি। তাহলে এই যে আমি জানি, তার মানে কি ইমাজিনেশন। ধরেন কথা, আপনাকে আমি বললাম এই যে চোখটা, এখানে চোখ, এই চোখ থেকে একটা লাভ দেন তো, আপনি বললেন আমি যে পাবো, কেন পারবেন না? এটা থেকে লাভ দেবো, পাওয়াই নিয়ে যাবে। তো আমি বললাম এই যে দেখে লাভ দিয়েছি, পারেনি, আপনারা তো ভাববেন বিয়ে করবেন। তার মানে ভয়টা কোথায় আপনার? ভেতরে। ব্যারিয়ারটা কোথায় আপনার? ভেতরে। তাহলে এই যে ব্যারিয়ার, যেটা আপনার অন্তঃকরণে আছে, আপনার ইনার মাইন্ডে আছে বা আপনার কগনিশনে ব্যারিয়ার আছে, আমার পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব। তাহলে এই ব্যারিয়ারটা কোথায়? ইনার কগনিশন। এই ব্যারিয়ারটাকে আমরা বলছি ওভার্ট ব্যারিয়ার, অর্থাৎ দৃশ্যমান ব্যারিয়ার না অদৃশ্যমান ব্যারিয়ার। Whatever the nature of barrier is, overt or covert, আমি যদি একটা ব্যারিয়ারকে পারসিভ করি, সেই ব্যারিয়ারটা আমার ভেতরে একটা ফ্রাস্ট্রেশন তৈরি। ভালো কথা হলো, আমি যখন ফ্রাস্ট্রেশনে ভুগি, আমি তখন চুপচাপ বসে Naturally, I try my level best to come out from that frustrating situation. ওই frustrating situation থেকে আমি বের হয়ে আসার চেষ্টা করি। এবং এই বের হয়ে আসার চেষ্টাটাকে আমরা বলি ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম হিসাবে আমরা চারটা টুলস বা উইপেন ইউজ করি। এই চারটা টুলস বা উইপেন কি? এক নাম্বার হলো গিয়ে অ্যাগ্রেশন, দুই নাম্বার হলো গিয়ে উইথড্রয়াল, তিন নাম্বার হলো গিয়ে ফিক্সেশন, চার নাম্বার হলো গিয়ে কম্প্রোমাইজ। ধরেন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরে নেন যে আপনি চাকরি পেয়েছেন, মানে বছর দুয়েক হলো আপনি চাকরি করছেন, আপনার সমসাময়িক যারা কালিগস আছেন তারা মোটামুটি সবাই একটা দুটো ইনক্রিমেন্ট পেয়েছে, আপনার কোনো ইনক্রিমেন্ট নেই। বাট আপনি মনে করছেন যে ইন টার্মস অফ এফিসিয়েন্সি, ইন টার্মস অফ আদার পজিটিভ থিংস, you are doing comparatively better than the others who by this time did manage and the promotion or even the upgradation from your master. তাহলে আপনি মনে করছেন যে আপনার প্রমোশন বা আপগ্রেডেশন বা আপনার ইনক্রিমেন্ট হয়নি এই কারণে যে কোনো একটা অজানা কারণে আপনার বস আপনাকে পছন্দ করে। তাহলে আপনার ইনক্রিমেন্টের পথে বাধাকে আপনার বস। এখন এই যে আপনার বাধা বস হিসাবে আপনি মনে করছেন, আপনি এই বাধা অতিক্রমের জন্য চারটা উইপেন বা চারটা ডিফেন্স মেকানিজম ইউজ করবেন। এক নম্বর হলো কি অ্যাগ্রেশন। দেখবেন যে আপনি যখন মোটামুটি নিশ্চিত হবেন আপনার নিজের ভেতরে যে আপনার পথে ব্যারিয়ার হলেন গিয়ে আপনার বস, আপনি তখন আর আপনার স্বাভাবিকভাবে আপনার বসের সাথে কথা বলবেন।
আপনার বই বলছে যে আপনি যখন নিশ্চিত আপনার ভেতরে যে আপনার বস একজন নাই, তখন আপনি আপনার বসের রুম থেকে বা তার টেবিল থেকে তার নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিস চুরি করুন। আমি এটাকে চুরি বলি না, আমি বলি আপনি পিক করুন। আর চুরি মানুষ কেন করে? যে ওই চুরিটাকে সে প্রসেস করে নিজের বেনিফিট হয়, তাই না? আর এখানে আপনার বইও স্বীকার করছে যে আপনি যে জিনিসটা তার টেবিল থেকে পিক করবেন, এমন ধরেন আপনি তার পছন্দের একটা কলম বা তার পছন্দের একটা পেন্সিল বা তার পছন্দের একটা রাবার, ছোটো ছোটো জিনিস আপনি পিক করবেন। পিক করে আপনি যে বাসায় কখনো করে নিয়ে আসবেন তাও না, আপনি আপনার ড্রিম বক্সের ভেতরে ফেলবেন। তাই এতে আপনার লাভটা কি? আপনি আপনার নিজের মনের ভেতরে ভাববেন, কি ভাববেন? কতক্ষণ পরে বেটা তার কলমটা খুঁজবে, পাবে না, বুঝবে। তাই এই যে আপনি এক ধরনের একটা প্লেজার পাচ্ছেন আপনার মনের ভেতরে, এটা আপনার যে এক্সিস্টিং ফ্রাস্ট্রেশন আছে রিগার্ডিং ইওর বস, কিছুটা সময়ের জন্য হলেও এক ধরনের একটা রিলিফ পাবে। এটাকে আমরা বলছি অ্যাগ্রেশন। ছোটখাটো অ্যাগ্রেশন ইজ নট ব্যাড, কিন্তু এই অ্যাগ্রেশনটা যখন আপনার খুব উচ্চ মাত্রায় চলে যায়, অর্থাৎ হাতাহাতির পর্যায়ে চলে যায়, তখন অ্যাগ্রেশন। এখন এই ছোটখাটো টুকটাক জিনিস এদিক ওদিক করার পরেও আপনি দেখলেন যে বস ব্যাপারটাকে মজা পাইতেছে, মানে বসও বুঝে গেছেন, তিনি ওটা নিয়ে মজা পেতেছেন। দেখি না দেন ইউ হ্যাভ টু সার্ভ এই অপারেশন, যেটাকে আমরা বলছি উইথড্রল। এখন আপনি কি সাথে সাথে চাকরি ছেড়ে দেবেন? আপনি কি করবেন? ওই অর্গানাইজেশনের থেকে একটা কম্পারেটিভলি বেটার জব সার্চ আউট, either in terms of name or in terms of position or in terms of salary or in terms of everything else. আপনার কাছে মনে হতে হবে এই চাকরি থেকে ওই চাকরিটা ভালো। আপনি এর আগে ছিলেন ঢাকা ব্যাংকে, কথা আপনি চিন্তা করলেন যে না, ঢাকা ব্যাংক থেকে আমাকে বেটার ব্যাংকে যেতে হবে, একই পজিশন একই স্যালারি অল্প সমস্যা, কিন্তু একটা বেটার ব্যাংকে যেতে হবে। আপনি চলে গেলেন হচ্ছে ব্যাংক এশিয়া। ইন টার্মস অফ ব্যাংক এশিয়া মানে র্যাঙ্কিং এর দিকে ব্যাংক এশিয়া ইজ প্রবাবলি বেটার দেন ঢাকা ব্যাংক ইজ ভেরি গুড। এই যে আপনি ঢাকা ব্যাংকে যেদিন চাকরি পেলেন, সরি ব্যাংক এশিয়াতে যেদিন চাকরি পেলেন, আপনি কি করবেন? আপনার জয়েনিং লেটারের একটা কপি এসে আপনার বসের টেবিলে করবেন। আপনি ভদ্রভাবে রাখবেন না, খুলে দিয়ে আপনি একটা যদি বলতেন থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর জব ইজ নট মানে একদিন তো উনি হয়তো বলতেন ইউর জব ইজ নট ভেরি ক্লিয়ার, মানে আপনি বললেন থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর জব ইজ নট আপনার জব না করে করেন না বলে চলছে। আপনি যখন হনহন করে বের হয়ে যাবেন তখন আপনি কি ভাববেন? বেটা বুঝি আপনি চিন্তা করবেন, বেটা আমার জয়েনিং লেটারটার দিকে তাকিয়ে কোনোভাবে তাকিয়ে আছে, একটা প্লেজার। আর যদি আপনার বসের উপর আপনি খুশি থাকতেন, তাহলে একটা ভালো চাকরি সার্চ করতেন, করতেন, তাতে আপনি ভালো চাকরি পেতেন, তাহলে কি ইমপ্লয়মেন্ট ইজ গুড আর ফিক্সেশনটা কি দেখবেন? কথা আমাদের এরকম অনেকের হয়েছে, আপনাদের অনেকে হয়েছে, ওয়াশরুমে ঢুকেছেন, ঢোকার পর একটা বাইরে থেকে হয়তো দুষ্টুমি করেছে, এক্সিট আগে বলছেন এরকম ছোটো বাচ্চাগুলো দুষ্টুমি করে পাঠিয়ে দিন। আপনি কি বসে আছেন কমনের করে, কেউ একজন এসে কি জানি বলতে আপনারা তাই আপনি কি করছেন? দরজায় দূরত্বে কমে যায়, কে আটকাল কে আটকাল, তার মানে কি আপনি চেষ্টা করছেন এখান থেকে বের হয়ে আসেন, ট্রাইং অ্যান্ড ট্রাইং নট লেভেল ব্যাস। আপনি ঠিক এবার যদি আমরা ভাবছি যে আপনার বস আপনি মনে করছেন বেরিয়ে, তখন আপনি চিন্তা করলেন বাকিরা তো বসকে ব্যারেস্ট করেছে, আপনি কেন পাবেন? সমস্যাটা কি? আপনি তখন চিন্তা করলেন যে বাকিরা বসকে টুকটাক জিনিস গিফট করে, আপনি তখন এটা চিন্তা করেন কে না গিফট করতে পছন্দ, যে বলবে যে না আমার কিন্তু গিফট আমি পছন্দ করি, সেও বলবে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরপরে সবাই গিফট করে সারপ্রাইজ গিফট। তো আপনি আজকে যেটা করবেন যে ফার্মগেটে যাবেন, ওভারব্রিজ ওখানে আপনার আমেরিকান অফিন একটা কিনে ওখান থেকে এক বোতল কিনবেন, সুন্দর করে প্যাকেটিং করে বসকে বলবেন বস আমার
একটা কাজিন আসছিল আমেরিকা থেকে, ওকে আমি বলে দিয়েছি যে দেখ আমার বসের জন্য বেস্ট আমার কাছে মনে হবে এটা আপনার সাথে সুইট করে। অথবা নিউমার্কেটিভ সুপারভিজ আছে না, ওটার নিচে দেখবেন আপনার লাল লাল টাইপ আছে, আর টুকটুকে একটা সিক্রেট লিখে বেশি না 150 টাকা পাবে। কাজে গিয়েছিল থাইল্যান্ডে, ওকে বলে আপনার জন্য নিয়েছি। আমার মনে হলো আপনার শার্টের সাথে এইটাই ব্যাস বস কি বলবো, এর মতো ছেলেই হয় না। আর বটলি তেলুর টাইপের হয়, বেটা তো একদিন দেয় না, এখন আমাকে দর্শক করছি গেছে দিকটা দিকে কত। এখন ধরেন আপনি বস যেহেতু গিয়েছেন যে ফিক্সেশনে আপনার কাজ হলো না, এখন এই ফিক্সেশন নিয়ে তো আপনার অভিজ্ঞতা হলো না, ওটা নিয়ে আপনি প্রথমে ক্লিয়ারি বলে ব্যাংক এশিয়াতে জয়েন করুন। তার দুদিন পরে আপনার বসকে দেওয়া শুরু করুন, তাহলে আপনার আপগ্রেডেশন প্রমোশন ব্যাংক এশিয়াতে দ্রুত হবেই। তাহলে ওই অভিজ্ঞতা তো আর আপনার ফেলে দেওয়া যায় না। তার কি ফিক্সেশন খারাপ? কিছুই না হলো, আপনার অভিজ্ঞতা আছে। গিফটিং দেওয়া খারাপ নয়, মানে এটা ড্রাইভে পড়েছে। আর কম্প্রোমাইজ করতে নির্দোষ যে ঠিক আছে, মানে আপনারা কখনো কোনো বন্ধু বান্ধবকে বলেন তুমি আমাকে কথা বলবো না, আমিও তোমার একটা কম্প্রোমাইজে আসে। আপনি চিন্তা করেন ঠিক আছে, বসটা আমাদের দেখলে তার মেজাজটা খারাপ হয়ে যায়, বসের সামনে দিয়ে গেলাম না, আমার তো বসটা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়, বসের সামনে গেলাম না, সে তার তো টাকা নেব কম্প্রোমাইজ খারাপ। তাহলে দেখেন যে আমি যখন ফ্রাস্ট্রেটেড করি, এই ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসার জন্য আমার 4টা উইপেন আছে: কম্প্রোমাইজ, ফিক্সেশন, উইথড্রলমেন্ট, অ্যাগ্রেশন। তার ভেতরে আপনার অ্যাগ্রেশন, ছোটখাটো অ্যাগ্রেশন ইজ নট ব্যাড, আমরা বলছি না গুড, আমরা বলছি নট ব্যাড। আর উইথড্রলমেন্ট তো গুড, ফিক্সেশন তো গুড, কম্প্রোমাইজ তো আরো গুড। তাহলে ফ্রাস্ট্রেশনে যদি আমি ওভাবে বলি, ফ্রাস্ট্রেশনের মানে ডিফেন্স মেকানিজম আমাকে বলছে যে ফ্রাস্ট্রেশনের মোর দেন 80% আমাকে পজিটিভ রেজাল্ট, ম্যাথামেটিক্যাল চ্যালেঞ্জ। So what do you think? Frustration is good or bad? এখন আপনি তাহলে বলতে পারেন যে এখন সেটা কেন আমরা ফ্রাস্ট্রেটেড ফিল করি? কারণ কি বলছি, আমরা ওভাবে গ্রহণ করেছি, এবং সে কারণে আপনাদের ভবিষ্যতে ইমিউনিটি ম্যানেজমেন্ট করি, ইমিউনিটি ম্যানেজমেন্ট বই করতে কতগুলো শব্দ আর এখন ব্যবহার করা হয়। আপনি আধুনিক ইমিউনিটি ম্যানেজমেন্ট বলতে পানিশমেন্ট শব্দটা ব্যবহার, পানিশমেন্টের জায়গায় তারা কি শব্দ ইউজ করে দেন? নেগেটিভ ব্যবহার, নেগেটিভ পজিটিভ। মানে আপনি দু ছাত্রের একটা ছাত্রকে কান বলাবেন, আরেকটা ছাত্রকে দিনে, কিন্তু সেও কান বলা পাওয়ার যোগ্য, তাহলে ওই বাচ্চাটা ওই কান বলা থেকে শিখবে। জানি যেন বলে ঝিকে মেরে বকে শেখানো, এই শব্দগুলো, নেগেটিভ শব্দগুলো আমাদের ভিতরে নেগেটিভিটি তৈরি, সেখানে এনে আপনার এই মানে রিসোর্স ম্যানেজমেন্ট তো আপনার একটা পজিটিভ জিনিস, এই পজিটিভ কনসেপ্টের ভিতরে নেগেটিভ কনসেপ্ট তারা এখন তাহলে পানিশমেন্ট শব্দটা আমরা নেগেটিভলি নেই, কনফ্লিক্ট শব্দটা আমরা নেগেটিভলি নেই, ডিপ্রেশন শব্দটা আমরা নেগেটিভলি নেই, ফ্রাস্ট্রেশন শব্দটা আমরা নেগেটিভলি নেই। আমরা ওভাবেই গ্রো আপ করেছি, আমরা ওভাবেই বড় হয়েছি। চেঞ্জের পারসেপশন আর এটাই মনে পড়ে আমরা ইন্ডিভিজুয়াল কনসেপশন করেছি, রাইট? আমরা ফিনিশ দিস পার্ট, আমরা এই পর্যন্ত শেষ করেছি, তাই না? পেয়েছিলাম সব শুরু করেছি।
এরপর করিয়েছিলাম এখান থেকে আরেকটু করি now. So once again, remember that আমরা বলেছিলাম the conflict that you do have আপনার ভেতরে যে conflict আছে so we do blame the other people for the conflict that I don't have or you have. আমার ভেতরে যে conflict আছে সেটার জন্য আমরা যদি আপনার অন্যদেরকে blame দিই কিন্তু থিওরি বলছে যে ইউ আর solely responsible for the conflict that you have. আপনার কনফ্লিক্টের জন্য আপনি নিজে থাকেন তারপরেও আমরা কনফ্লিক্টকে মোটামুটি 4টা ভাগে করি as because started with you যেটা আপনার ভেতর থেকে শুরু হয় so the first type of conflict we call it as the individual conflict second টাকে আমরা বলি interpersonal conflict that means দুজনের সাথে যে কনফ্লিক্ট সেটা পরস্পরের সাথে third one we used to call the organizational conflict and fourth one we used to third one we used to call the group conflict the fourth one we call the organizational conflict right তাহলে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট আবার বলছি যেহেতু আপনি solely responsible আপনার কনফ্লিক্টের জন্য তো আমাদেরকে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্টটা ভালো করে বুঝতে হবে সে কারণে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্টকে আমরা আবার ফার্দার 3টা ভাগে ভাগ করেছি আমরা বলেছি একটা হলো কি কনফ্লিক্ট ডিউ টু ফ্রাস্ট্রেশন মনে আছে ওখান থেকে একটা প্রশ্ন আমরা আগামী দিনে করব প্রশ্ন করব একটা ছোট্ট এটা হলো কি আমাদের সেই কনফ্লিক্ট এটা হলো কি আমাদের আপনার ইন্ডিভিজুয়াল কনফ্লিক্টের পিকচার আমরা বলবো যে আপনি একটা ছোট্ট সিচুয়েশন নেব সেই সিচুয়েশন দিয়ে আমি আপনাকে বলবো যে অ্যাকর্ডিং টু দিস মডেল এই মডেল অনুযায়ী আপনি স্মাইল বা কোনো একজন ব্যক্তি তার বিহেভিয়ারটা এক্সপ্লেইন করুন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সিচুয়েশন থেকে আইডেন্টিফাই করবেন ওই ব্যক্তির ডেফিসিয়েন্সি বা নিডটা এগুলো তো নিড না আর আপনার নিড হলো গিয়ে এই মুহূর্তে যে আমাদের স্পেন টুইটে আমাদের 2026 সেমিস্টারটা আছে এটা বেটার সিজিপিএ নিয়ে শেষ করা তাহলে ওই বেটার সিজিপিএ এর জন্য আপনি পড়াশোনা করছেন ব্যারিয়ার হিসাবে আপনি কামুলারের হিসাবে পাইছেন এখন কামুলারের কি আছে ব্যারিয়ার সো what sort of barrier is he? Is he an overt barrier or covert barrier? দেখা গেলেই যে overt barrier হবে not likely, right? সে মানে বুঝে নিয়ে আমার হাতেও তো অনেক ছেলে মেয়ে মানে আপনাদের ক্লাসেও তো অনেকে বেশ কয়েকজন তো আপনার 20 প্লাস পেয়েছে ফার্স্ট এক্সামে পেয়েছে আবার অনেকেই তো বিলো 10 পেয়েছে তার মানে হলো যে এখন আপনার যদি মনে হয় আপনার কোথায় আপনি ফিল করছেন আপনার যদি মনে হয় আপনার মনে হওয়াটা কোথায় হচ্ছে দৃশ্যমান না অদৃশ্যমান ইউ পারসিভ ইউ ডু থিঙ্ক আমার পক্ষে আরেকজন সাহেবের কোর্সে ভালো করা যাবে না ব্যারিয়ারটা কোথায় ব্যারিয়ারটা আপনার মস্তিষ্কে আপনার মনে আপনার কগনিশন রাইট সো ইজ দ্যাট অ্যান ওভার্ট ব্যারিয়ার অর কভার্ট ব্যারিয়ার কভার্ট বুঝতে পারছেন আর ওভার্ট ব্যারিয়ারটা হলো গিয়ে ধরেন কথার কথা যে আপনি কোনো কারণে হয়তো আমাকে দেখলেই আপনার ভয় লাগছে তার মানে আমি যখন আপনার সামনে দৃশ্যমান তখন আপনি মনে করছেন যে আরেকজন সাহেব থাকলে এই কাজটা করা যাবে দেন ইটস অ্যান ওভার্ট ব্যারিয়ার ধরেন পরীক্ষার হলে আপনার খুব ইচ্ছে করছে আপনি মোবাইলটা খুলে আর কিছু না থাকলে দেখা যেত অথবা ব্যাগটা খুলে রেখেছেন আপনার খুব ইচ্ছে করছিল যে আপনার ব্যাগের থেকে একটু একটা খাতা বের করে বা মোবাইলটা বের করে একটু দেখুন
আমি বারবার করে বলেছি যে ব্যাগের টিপটা আপনার আটকাবে, তো যখন দেখছি যে ব্যাগের টিপটা আটকানো নেই, তখনই আমাকে বুঝতে হবে সামথিং ইজ রং। এটা তো কতগুলো আপনার পরিবেশ পরিস্থিতি আপনাকে অনেক কিছু বলে। আমরা বলি না যে সার্কামস্টেন্সেস, মানে অনেক সময় আপনার হয়তো একটা হার্ড এভিডেন্স থাকে না, কিন্তু অনেক সময় সার্কামস্টেন্সেস বা পরিবেশ আপনাকে বলে দেয় যে So consequently what happened that was যাদের ব্যাগটা আমি খোলা দেখেছি বা যাদের দেখছি যে আপনার আর যেটা করবেন যে আপনারা যখন এই সমস্ত কাজ করবেন তখন আপনার যে চশমাগুলো আছে না আপনাদের, মানে যারা আপনার গ্লাস পরে চশমার ব্যাপারে একটু সাবধান, কারণ আপনারা একটু ইদানিং খুব ভালো চশমা পরে। ভালো চশমা মানে কি, গ্লাসগুলো আপনার ইউভি গ্লাস ইউজ করে। ইউভি গ্লাস তো মানে ইউভি গ্লাস মানে হলো কি আপনার ওই যে প্রতিবেগুনি যে রশ্মিটা আছে ওটা আপনার চোখটাকে প্রোটেকশন করে। আর ইউভি গ্লাসের একটা সমস্যা হলো যে আপনারা যখন মোবাইলের দিকে তাকান ওটার ভিতরে একটা রে বের হয় না, ওই রেটার রিফ্লেকশনটা আপনার চোখের দিকে। টেকনোলজির অনেকগুলো ভালো দিক আছে, টেকনোলজির অনেকগুলো খারাপ দিক আছে। আমরা এত বছর ধরে মাস্টারি করছি, কিছু তো বুঝছি, আপনার সাথে বেড়ে উঠবো না, কিন্তু একটা চ্যালেঞ্জ দিলে ক্ষতি রাখে। এখন ধরেন আপনার খুব ইচ্ছে ছিল ওরকম কিছু দুষ্টামি একটা করার, আর বিষয়ে লোকে চোখ রেখেছেন, আপনার গেস্টার পোস্টার গুলো আপনার নজরে রেখেছেন, আপনি পারছেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি তার ওভার বেড়ে আমি বললাম কি আপনাদের জন্য ওভার বেড়ে ব্যারিয়ার, হোয়াট এভার দ্য ব্যারিয়ার ইজ, আপনি যেটা মানে এখন ধরেন যে আমি ওভার ব্যারিয়ার যেটা আপনার বা যে বা যারা আপনার হয়তো একটু ইচ্ছে ছিল মানে মনে হাতাটা বা আপনার এটা খুলে দেখতে, আপনি তো আমার সাথে অ্যাগ্রেসিভলি বিহেভ করেন, বুঝেছেন? একটা হতে পারে যে আপনি মানে মানে পরীক্ষার হল ছেড়েও তো জানেন, কারণ আপনি উইথড্রলমেন্টও নেন নেই, অ্যাগ্রেশনও নেন নেই, আপনি ফিক্সেশন বা কম্প্রোমাইজ এই দুটোর যে কোনো একটা করেছেন। মানে ফিক্সেশন হলে কি হবে যে আপনি বারবার চেষ্টা করছেন আমাকে বোঝাতে যে এই যে অ্যাডমিশন আপনার দিকে তাকিয়ে আছেন, আসলে আপনি আমাকে ভুল ভাবে আপনার কি করছেন, রিড করছেন, ওইটা ফিক্সেশন, মানে দুদিকেই ম্যানেজ করা। সে বুঝলো না আমি একটু খাতাটা বা মোবাইলটাকে দেখে বলতে হবে, ওটা একটা ফিক্সেশন। আর কম্প্রোমাইজ হলো কি চিন্তা, আচ্ছা ঠিক আছে অ্যাডমিশন যখন চোখে চোখে দেখেছেন একটা কম্প্রোমাইজে আসে। ঠিক ওরকম আর কি, এরকম একটা সিচুয়েশন দেবো, সে কারণে যেহেতু আমি এখানে একটা প্রশ্ন করবোই আপনাদেরকে, সে কারণে বলে রাখলাম আর কি। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর নিড, আপনার নিডটাকে আইডেন্টিফাই করবেন। আবার যদি এই সিচুয়েশনে যদি আমি বলি, এই সিচুয়েশনে আপনার গোল হলো গিয়ে আপনার এই এক্সামে একটা ভালো রেজাল্ট, আর নিডটা হলো গিয়ে ডেফিসিয়েন্সি গুলো যেহেতু প্রিপারেশনটা নাই, মোবাইলটা আবার খাতাটা গিয়ে দেখে দেওয়া, ওটা আমি আপনার নিড। তো যাই হোক, মানে ঠিক এরকম একটা সিচুয়েশন দেবো যেখানে আমি আপনাদেরকে বলবো যে আপনার অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন আপনার এই যে এক্স ওয়াই জেড যার যে লোক আছে বা আপনার যে আছে তার বিহেভিয়ারটা এক্সপ্লেন করুন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে তার ডেফিসিয়েন্সিটা আইডেন্টিফাই করতে হবে, তার ড্রাইভটা সে কি দিয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তার ব্যারিয়ার ওভার হলে কি ধরনের, ওভার হলে কি ধরনের, গোলটা কি, এবং সেটা অবশ্যই থাকে মানে হোয়াট এভার দ্য ব্যারিয়ার ইজ দ্যাট উইল কজ হিম অর হার ফ্রাস্ট্রেশন, and then after that you have to let me know that what sort of defense mechanism is taken by the delegation. ড্রাইভ বলতে কি বলছেন? যে ড্রাইভ দিকে করে যে ড্রাইভ মাঝখানে একটা অংশ আছে, এফিসিয়েন্সি উইথ ডাইরেকশন, মানে কি, মানে এই ড্রাইভ যেমন দিকটা বুঝতে পারলাম স্যার, ড্রাইভ ড্রাইভ জিনিসটা বুঝেন, ওটা হলো আপনার নিড। আর এই যে আপনি আমাকে 3 বার প্রশ্ন করেছেন, 3 বার কি আপনি একই টুন ইউজ করেছেন? না স্যার, আমি তো না তারপরে জোরে স্যার, তারপরে বেশ একটু বিরক্ত হয়ে আরো আপনি একটার পর একটা চেষ্টা করছেন আমাকে বোঝানোর জন্য যে আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস সো দ্যাট ইজ ইন্টারাপশন। চেষ্টা মানে আপনি যে চেষ্টা করছেন in order to get or আমি যে ওভারকাম এর ডেফিসিয়েন্সি সেটাকে বলতে ক্লিয়ার। অথবা সব জায়গা থেকে আমি কি প্রশ্ন করি, যেমন আমি গোলের থেকে আমি হয়তো প্রশ্ন করি যে আপনার যে সিচুয়েশনে মিস স্মাইল বা মিস্টার স্মাইল বা এই পার্টিকুলার পার্সন আপনার কোন ধরনের গোল ফেস করছে, ইজ ইট দি অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ অর অ্যাপ্রোচ টু অ্যাভয়েডেন্স অর অ্যাভয়েডেন্স টু অ্যাপ্রোচ। অথবা এই সিচুয়েশন থেকে আমি প্রশ্ন করি যে এই মুহূর্তে এই ব্যক্তি আপনার কোন ধরনের রোল ফেস করছে, রোলটা মনে আছে আমার 3 ধরনের রোল উই হ্যাভ টকড অ্যাবাউট। আমরা বলেছিলাম যে
একটা হলো কি আপনার পার্সোনালিটির সাথে আপনার কাজের পার্সোনালিটির যে একটা কনফ্লিক্ট। মনে আছে কতদিন আমরা বলেছি যে আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের লোক, আমার সাথে ওইভাবে মিশতে চান না, কিন্তু আপনাকে কাজ দেওয়া হচ্ছে সেলসের কাজ, আপনাকে কাজ দেওয়া হচ্ছে মার্কেটিং এর। তো মার্কেটিং এ আপনাকে ইউ হ্যাভ টু বি টকেটিভ, you have to be very friendly, right? But with the customer as well as with your market, right? But as because your personality doesn't support that, আপনার personality যদি support করে না, সেই ক্ষেত্রে আপনার মানে কাজের সাথে আপনার personality একটা conflict। সেকেন্ড হলো আমরা বলছিলাম ইন্ট্রা আর ইন্টা, INTER আর INTRA, right? ইন্ট্রা হলো কি আপনি একটা রোল প্লে করতে হবে in a particular situation and you know that what kind of role you supposed to play। আপনাকে যে রোলটা প্লে করতে হবে আপনি জানেন যে এই রোলটাই আমাকে তাহলে কন্ট্রিবিউশনটা করলাম বা কনফ্লিক্টটা করলাম, কনফ্লিক্টটা হলে আপনি আসলে এক্স্যাক্টলি জানেন না যে কিভাবে এই রোলটাকে প্লে করলে আমি পারফেক্টলি আমার অ্যাচিভমেন্টটা হবে, বুঝতে পারলেন? কিভাবে আমাকে ওই রোলটা পারফেক্টলি বা ইফেক্টিভলি প্লে করতে। আর ইন্টারনেস হলো কি যে ইন এ গিভেন সিচুয়েশন ইউ হ্যাভ টু প্লে মোর দেন ওয়ান রোল। একটা সিচুয়েশনে আপনাকে একাধিক রোল প্লে করতে হবে একই সাথে, and you get confused that how to play all this role at the same time. এই হলো কি আমাদের ইন্ডিভিজুয়াল রোল। তারপরে আপনার যেগুলো আপনার ইন্টারপার্সোনাল ছিল এটা খুব সিম্পল, ইন্টারপার্সোনালটা খুব সিম্পল, এটা একটার পর একটা আসার কথা ছিল সামথিং ইজ রং। এনিওয়ে, তো ইন্টারপার্সোনাল রোল কনফ্লিক্টটা কি হলো কি যে আমার সাথে আপনার যে ইন্টারপার্সোনাল দুজন পার্সোনাল, এই কনফ্লিক্টের কারণগুলো কি? এই কনফ্লিক্টের কারণগুলো হলো কি there are many reasons are there, but these are the most fundamental reasons. First of all, দেখবেন যে আপনার সাথে আপনার বন্ধুর কনফ্লিক্টের যে কারণগুলো, মূল কারণগুলো হয় সেটা আপনার পার্সোনাল ডিফারেন্স, ব্যক্তিগত মানে কথা না। আপনি একটু বাইরে ঘোরাঘুরি পছন্দ করেন, আপনার বন্ধু সেটা পছন্দ করেন। আপনি বাইরে খেতে পছন্দ করেন, আপনার বন্ধু সেটা পছন্দ করেন। আপনার কি জানি বলে বাংলা মুভি দেখতে বা হিন্দি মুভি দেখতে পছন্দ করেন, উনি আপনার পলিটিক্যাল নিউজগুলো শুনতে পছন্দ করেন। আপনার মশারি কাটালে ভালো লাগে না, ওনার আপনার মশারি কাটাতে পছন্দ করতে পারে না। এই যে ব্যক্তিক পার্থক্য, এই ব্যক্তিক পার্থক্যের কারণে হর হামেশাই এক্স এর সাথে ওয়াই এর, ওয়াই এর সাথে এক্স এর কনফ্লিক্ট লেগেই থাকে। অ্যাপার্ট অফ দ্যাট ইনফরমেশনাল ডিফিসিয়েন্সি, আমাদের যত কনফ্লিক্ট আছে তার 90% কনফ্লিক্টের জন্য দায়ী হলো কি ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ ইনফরমেশন। দেখুন আপনি অনেক সময় বন্ধুকে বলেছেন ও আচ্ছা আমি সেই ব্যাপারটা জানতাম না, কিছু বলে গেছি, জানলে তো সাথে কাছে বলতাম। তাহলে আপনি জানলে তো কনফ্লিক্টে জড়াতে হবে, তাই না? তাহলে এই আপনার কনফ্লিক্টের মূল কারণ হলো কি ইনফরমেশন। অল ইভেন দি এনভায়রনমেন্টাল স্ট্রেস, এনভায়রনমেন্টাল স্ট্রেস জিনিসটা কি? এনভায়রনমেন্টাল স্ট্রেস ব্যাপারটা হলো কি এরকম, যেমন ধরে যে আমরা আমার কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সারাদিন আজকে দূরের উপরে যাবে, মানে তারপরে বাসায় ফিরবো, এখন আজ কত মানুষ কত জনের সাথে কত ধরনের ইন্টারাকশন হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার যতই ইন্টারাকশন হোক না কেন, এদের উপরে যখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, আমি সেই ফ্রাস্ট্রেশন গুলো ওখানে ডাউন করতে পারছি। মানে কথা না, আমার এর সাথে এমন মনে বলেছিলাম যে আমি পাবলিক ট্রান্সপোর্টে চলি, তো আমি অনেক সময় আপনাদেরকে দেখেছি গত সপ্তাহে যে যাওয়ার সময় মানে আমাদের একজন ছাত্রকে দেখলাম না, আমি শুনলাম আর কি, উনি কন্ট্রাক্টর সাহেবের সাথে ঝগড়া করছে এবং খুব সামান্য একটা বিষয়, 5 টাকা বাইরে করতে বেচারা খেয়াল করেনি যে আমি ওনার পেছনে এসে মানে বসে আছি, উনি আমার খেয়াল নেই উনি মনে হয় আমার পেছনে ছিল, বেচারা খেয়াল করেন। আমার একটা বলতে ইচ্ছে করছিল এবং ছেলেটাকে বলি বলে আপনি যে আসলে স্টুডেন্ট, আর ও তো হলো গিয়ে ও পেটের তাগিদে আপনার কি করছে, যদি বলে আপনার কি বলে কন্ট্রাক্টের কাজ করছে। আর আমার মানে ওর সাথে আমারও একটা খুব মজার একটা জিনিস হয়েছে। তো আমার কাছে মনে হয় ওই ছেলেটা আসলে ওর কণ্ঠস্বর দিল, আমি বলি আমার সাথে কি মজার জিনিস হয়েছে। আমি দেখলাম যে ওর হাতে আপনার দুটো নতুন 500 টাকা, আপনার নতুন 500 টাকা নোট দেখেছেন? মানে আমি এই প্রথম এর আগে 1000 টাকার নোট দেখেছি, 500 টাকার নোট দেখেছি, এবং ওই নতুন দুটো 500 টাকার নোটের ভিতরে একটা ঝকঝকে। আমি ওকে মানে আমার ঘরটা ব্যবহার করে আমি ওকে বললাম যে ভাই আপনার সাথে কথা আছে। উনি আমার জিজ্ঞেস করলেন কি কথা বলেন, ও মানে আমি বুঝলাম যে ও এইভাবেই কথা বলে, ওর কথার টোনটা। আমি বললাম যে ভাই আপনি কি আমাকে একটা বদলে দিতে পারেন? কি হতে স্যার? আমি বললাম আপনার নতুন একটা
একটা 500 টাকার নোট আছে, দুটো নোট আছে, যেটা মেশিন নোট পাওয়া যায় সেটা আমাকে দিলেন। ও আপনি নতুন নোট স্যার, নতুন নোট স্যার, কই নেই তো বলি উনি ফার্স্ট করে নতুন নোটটা বার করলো। উনি আবার মানে এটা খারাপ না, ভালো, মানে আমি ওনার জায়গায় বলে কি হতাম, আমি হয়তো উনি বলতাম নিজের আগে ফার্স্ট করে দিয়ে, উনি কিন্তু তা করলেন, মানে ফার্স্ট করে নোটটা বার করে আমার দিকে মানে অবস্থা মানে ছুড়ে দিলেন না, মানে আমি মনে করলাম যে ও বিরক্ত। এবং ইন্টারেস্টিংলি ওই দুটো নোটের ভিতরে যেটা কম্পারেটিভলি মোট ঝকঝকে চকচকে ও বেঁচে আমাকে শেখাতে, আমি আবার ওকে 500 টাকার নোট আমার ফেরত দিলাম থেকে, আমাকে আবার বললো খুশি হয়েছে। আমি বুঝলাম যে ও আসলে এরকম। তো যাই হোক, তো ও মনে হয় কিছু একটা হয়েছে, তো ও মনে হয় 10 টাকা বা 5 টাকা একটু বেশি তো সেই কারণে ওর সাথে চলে। তো আমার এখন খুব ইচ্ছে হচ্ছে, তো পরিবার তো আমার বলছে যে ভাই মানে এটা যে বলছে বেশি ঝাঁঝালের সাথে বলছে, তো মানে আমাদের ইচ্ছে যে ভাই আপনি তো আমার লোকের কথা বলতেছেন, আর প্রত্যেকদিন আমরা কত মানুষের সাথে কথা বলতে, সে আবার দেখলাম টুইটার কেউ করছে ছাত্র একটা করছে, আমি তো একটু দিয়েছি মজার ব্যাপার আমাদের এখানে আপনাদেরকে ওভাবে স্ট্যাটাস দেওয়া হয়, কিন্তু পাশ্চাত্যে আপনার এমবিএ ছাত্র মানে সামথিং। ওখানে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছি সেখানে আপনার আমাদের জন্য আলাদা কমন হচ্ছে, মানে ওটা শুধু এমবিএ ছেলেমেয়েদের জন্য কম, ওই রুমে আপনার অন্য কোনো ছেলে দরকার হবে, তো তাই না আমাদের জন্য আলাদা লিফট ছিল। ওই লিফটে মানে আমাকে ঢুকতে হলে আপনার ওখানে নাম্বার দিয়ে আপনার ঢুকতে হতে হবে, প্রত্যেকের একটা নাম্বার, আমাদের একটা সিক্রেট নাম্বার থাকে এক সময়, সবাইকে ওঠাতে হবে এমবিএ থেকে। এটা আবার প্রত্যেক সপ্তাহে আমরা চেঞ্জ করেন, সো দ্যাট বাকিটা জেনে যে ওই লিফটে আমরা ইউজ করি, ওটা ছিল আমাদের জন্য ডেডিকেটেড করা আপনার এমবিএ দেখতে, এবং ওখানে আপনার সবকিছু মানে এমবিএ মিনস এবং ইটস হাইব্রিড, ওটা ছিল হাইব্রিড। ওখানে তারা আমাদেরকে শেখায় যে ইউ আর ডিফারেন্ট দেন, যেটা আপনার আমাদের এখানে আর্মিতে শেখায়। আর্মিতে দেখবেন আপনার ওনাদেরকে শেখানো হয় তুমি কিন্তু ইউ আর নট এ কমন পারসন, ইউ আর নট এ কমন পিপল, ইউ আর বেটার দেন দ্য কমন। এবং সে কারণে দেখবেন অনেক সময় মানে আর্মির জেন্টলম্যানটা অনেক সময় আপনার আমাদেরকে বলে বসে বলে বসে আমার তো কাছে আবার আমি যখন মানে যখন আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে আবার বলি আরে বেটা তোর বাপ তোর বাপের কোয়েশটা খেতে ওই যেটা বলছিলাম আমরা কত মানুষের সাথে কত ধরনের ইন্টারাকশন, কিন্তু আমিও যে আপনার মানে ওই কন্ট্রাক্টর সাহেবের উপর আমার ফ্রাস্ট্রেশন থাকলেও বা অ্যাঙ্গার থাকলেও আমি তো ওই অ্যাঙ্গারটা ওর উপর ঝাড়তে পারছি বা ফেলতে পারছি। কেন ফেলতে পারছি না? কারণ আমি জানি যে ও আমাকে কাউন্টার দেবে। এখন কথার কথা, আমি ওকে একটা থাপ্পড় দিলে ওর কিন্তু কিছু আসে যাবে না, যাবে, বা আমি যদি ওর কলার ধরি ওর কিছু আসে যাবে না, যাবে, কিন্তু ও যদি আপনার কলার ধরে আসে যাবে। তার মানে যে আমার প্রচন্ড ক্রোধ হলেও আমি আমার ফ্রাস্ট্রেশনটা আমার ভেতরে রাখছি, কিন্তু মজার ব্যাপার হলো কি বা স্ট্রেসটা আমার ভেতরে রাখছি। তাহলে এই যে আমার ভেতরে স্ট্রেস তৈরি হচ্ছে এটা খুব সিম্পল, মনে রাখবেন যে আমরা কিন্তু এই স্ট্রেসটা লম্বা সময় ক্যারি ফরওয়ার্ড করতে পারি, মানে আমাদের সময় থেকে আরো মনে করে পড়াতে পারি, সময় দেখে অনেক কিছু কাটচাট করে পড়াতে। তো এই ফ্রাস্ট্রেশনটা বা স্ট্রেসটা আমরা কিন্তু লম্বা সময় আমাদের ভেতরে ধারণ করতে পারি। আমরা একটা প্লেস খুঁজি, সেফ প্লেস, যেখানে আমরা আমাদের এই স্ট্রেসটাকে ডাউন করব, ফিরে করব। এখন পরে আমার বাড়িতে বা আমার লাইফে সবচেয়ে বেস্ট স্পেস কোথায়, সেফেস্ট স্পেস কোথায়, আমার বাসা। তবে এই যে কারণ কেন আমার বাসা তা আবার বলি, বিকজ আমি ব্রেড অ্যান্ড বাটার অফ মাই ফ্যামিলি। তাহলে ওখানে যখন আমি আমার ফ্রাস্ট্রেশন গুলো বা স্ট্রেসটাকে ডাউন করলাম, আমি জানি যে ওখান থেকে কাউন্টার আসবে না। আমার কাউন্টার আসলেও আমি আপনার রিকাউন্টার যেটা দেবো ওটা বিকজ আমার ওখানে তো আর্মড বক্স, এটা শুনতে খারাপ লাগে বাট আজ দেখিয়ে দিতে। তাহলে আপনি কি করছেন, আপনি এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন থেকে স্ট্রেস গুলো নিয়ে আপনি বাড়িতে ফিরছেন। বাড়িতে ফিরে ছোট্ট একটা আপনার এদিক ওদিকের কারণে আপনি হয়তো আপনার বেটার হাফের সাথে বা আপনার বাচ্চা কাচ্চার সাথে বা ফ্যামিলির কোনো একটা মেম্বারের সাথে আপনি একটা কনফ্লিক্টে জড়ায় গেলেন। দেখবেন সেখানে আপনার ফ্যামিলি মেম্বার অনেক সময় বলে সামান্য একটা ব্যাপার
আপনাকে একটা কথা বলি, মানে উনি তো দেখতেছেন ব্যাপারটা সামান্য, কিন্তু আসলে আমি যে সারাদিন যে এনভায়রনমেন্টাল স্ট্রেসটা আমার ভেতরে ধারণ করছি, ওই সামান্য একটা জায়গায় তুমি খুঁজছিলাম, সে কারণে এখানে আমি আমার স্ট্রেসগুলোকে টানবো। তাহলে এই যে এনভায়রনমেন্টাল স্ট্রেসের কারণে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে বা আমার বন্ধুর সাথে বা কাছের কারোর সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে গেলাম, এটাকে আমরা বলছি কনফ্লিক্ট, ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট ডিউ টু দি এনভায়রনমেন্টাল স্ট্রেস। বুঝতে পেরেছেন? বলতে পারি এখন এই যে আমি আপনাদেরকে জিনিসগুলো বোঝালাম, এখন আপনারা মানে ধরেন তুমি এখন বুঝলেন না, তুমি আমাকে প্রশ্ন করো বাইরে একটা ছেলের মতো বাড়ি তুলে দাও না, তুমি আমাকে বা উনি ওনার এক্সাম্পল যেহেতু মানে উপস্থিত আছে ওই এক্সাম্পল, তুমি আমাকে প্রশ্ন করলে যে আরেকটা শেয়ার ব্যাপারটা বুঝলাম না, আরো করে বলবো। এখন আমি এর থেকে ভালো করে আর বোঝাতে পারি। এখন আমি কি ওনাকে বলবো যে বাইরে আমি তাদের এর থেকে ভালো বুঝাতে পারি না, আমি মনে করি বলবো আমি কি বলবো? পরীক্ষার সময় তো আপনাকে আমি দেখছি যে আমাদের উল্টা পাল্টা প্রশ্ন করছি, আরে সাহেব প্লেস কি বুঝি, আর দুই একবার তো এও দেখছি যে আপনার পেছনে যে বন্ধু করছিল বন্ধুরা নিয়ে পড়ছে, দুই একবার তো তার দিকেও তাকাইছে, একবার কিন্তু আপনার বন্ধুর সাথে কথা বলছেন। আপনারা মনে করেন আমি সব তো এখন এই যে কথাগুলো আমি বলছি, আমি তো আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছি। কেন বলছি আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে? বলেন তো, to earn your vote in my favor, আপনার ভোটগুলো আমার ফেভারে আনার জন্য। কারণ এরপরে আমি আপনাকে তাকে বলবো যে এত চিল্লাচিল্লি করলে আপনার তো পুরো রুমো, আমি কি বলি এগুলো তো শোনেন না, আপনি কেমন বুঝবেন? তখন আপনারা বলবেন ঠিক তো, তাই না? তারা আমি আপনার সাপোর্ট করেছিলাম। উনি তো ব্যাপারটা আসলে বুঝতে পারেন না, আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, মানে স্ট্রেস কম, মানে এবং বিইং দি স্টুডেন্টস হি হ্যাজ এভরি রাইট টু অ্যাক্ট উইথ ইমোশন। কিন্তু আমি বুঝে নিয়ে আমি আমার যে রোল উনাকে বুঝিয়ে দেওয়া, সেই রোলটা আমি এর থেকে বেটার অফ প্লে করতে পারি না। এখন আমার অপারগতা আমি চাপা দেওয়ার জন্য ওনার সাথে একটা কনফ্লিক্ট করি, ওনার সাথে আমার যে কনফ্লিক্টটা হলো, সেই কনফ্লিক্টটা হলো কি আপনার ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ডিউ টু দি রোল ইন সামভাবিলিটি। বুঝা গেছে না? বুঝা গেছে? আপনার মন খারাপ করে না, বুঝা গেছে? আর these are the ways এগুলো আপনি মানে ইন জেনারেল এগুলো আপনার আমি খেয়াল প্রশ্ন করি যে আপনার ওয়ে আর এগুলো সিম্পল। এরপরে হলো কি আমার গ্রুপ ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, মানে পরস্পর মানে গ্রুপ কনফ্লিক্টের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং জেনে রাখবেন, না আমার আর আপনার ভেতরে কনফ্লিক্ট, মানে আমার সাথে তাই এই কনফ্লিক্টটা কি ধরনের কনফ্লিক্ট? ইন্টারপার্সোনাল। এখন রিমেম্বার দ্যাট স্টিল আমার সাথে উনার কনফ্লিক্ট ইন্টারপার্সোনাল, বারবার বলছি ইন্টারপার্সোনাল। কিন্তু যখনই উনি আমাকে বলবেন আরে সাহেব জানেন আমি কি, আমি তার কাউন্টারে কি বলবো? আপনি কি জানেন আমি কে? আমি জানতেন মজার ব্যাপার হলো কি, যখন আমি বা উনি দুজনের যে কেউ, যখন আমি বা উনি যে গ্রুপে বিলং করে সেই গ্রুপের রেফারেন্স যখন ইউজ করলাম ইন্টারপার্সোনাল কনফ্লিক্টের ক্ষেত্রে, তখন আর সেটা ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট থাকলো না, এটা কনভার্টেড হয়ে গেল ইন্টারভিউ। বুঝা গেছে না? বুঝা গেছে না? এই কনফ্লিক্টগুলো কি কারণে হয়? কম্পিটিশন ফর দ্য রিসোর্স, মানে সম্পদের আপনার প্রাপ্যতার কারণে কনফ্লিক্টে যেতে হয়। দেখবেন মানে আপনার পরিবারে দেখবেন বা আপনার ইন্টারন্যাশনালি দেখবেন বা আপনার বন্ধু মহলে দেখবেন এই আপনার রিসোর্সের কারণে বা ইভেন যেমন কথা দেখবেন উইমেন রাইট, মেন্স রাইট, কতদিন আগে আমরা উইমেন রাইট, মেয়েরা কি বলেন ওনাদের অধিকার দেওয়া হচ্ছে বা ওনাদের অধিকার আমরা নিয়ে দিচ্ছি। তার মানে কি যে ওনারা মনে করছে যে ওনাদের যে সম্পদ পাওয়ার কথা সেই কোনো সম্পদ ওনাদেরকে দেওয়া হচ্ছে না, সেটা আমরা সেগুলো আপনার রেখে দিচ্ছি। কম্পিটিশন ফর রিসোর্স।
টাস্ক ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পরের টাস্ক যখন আমরা ডিপেন্ডেন্ট, যেমন দেখবেন যে আপনার এটা খুব কমন দেখবেন, এখন অনেক সারা দুনিয়াতে এটা খুব কমন দেখবেন যে দুটো গ্রুপ অফ পিপলের ভিতরে কন্টিনিউয়াস কনফ্লিক্ট একটা অর্গানাইজেশন। তারপর পরে ফাংশনাল কনফ্লিক্ট এক্সাম্পল করবো। দেখবেন যে ধরেন আপনার বাজারে সেল হলো, মানে আপনি যে পণ্যটা আপনার বাজারে নিয়েছেন সেই পণ্যটা কনজিউমাররা ওভাবে অ্যাকসেপ্ট করলো, তখন সেলস পিপলরা ব্লেম দেয় হলেন গিয়ে মার্কেটিং পিপল। মার্কেটিংটা ঠিক মতো মার্কেটিং করে, মার্কেটিং পিপলরা ব্লেম দেয় হলেন গিয়ে আপনার প্রোডাকশন পিপল, প্রোডাকশন ঠিক মতো প্রোডাকশন করে, প্রোডাকশনকে আবার ব্লেম দেয় হলো গিয়ে ফাইন্যান্সকে, আমরা প্রোডাকশন করতে পারি না এই কারণে যে আমরা ফাইন্যান্স করা চাই। প্রোডাকশন আবার ব্লেম দেয় হলো গিয়ে আপনার প্রোডাকশন, যে আমরা অন টাইমে র ম্যাটেরিয়াল বা প্রকিউরমেন্ট আবার ব্লেম দেওয়া হয় ফাইন্যান্সকে, যে আমরা অন টাইমে ফাইন্যান্স পাই। তার মানে কি যে এগুলো তো আসলে ইন্টারডিপেন্ডেন্ট, একজনের উপর ডিপেন্ড করে, তাই না? হয়তো মানে কথা। এরপরে আপনারা হয়তো মানে পিপুলস ম্যানেজমেন্ট করবে, পিপুলস ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার এখানে যে আমি কিছু বলছি তারা তো বেশ কিছু জিনিস আপনার ওখানে আপনার আসবে, তখন আপনার ওখানকার মাস্টারমশাই আপনাকে বলবে যে এটা তো আপনার বইয়ে বেশি জ্ঞানের কথা। এখন আপনি যখন বললেন যে না আমাদেরকে শিখায় নেয়, আমাদেরকে পড়ায় নেয়, তখন উনি বলবেন না না এটা ওনার কাছ থেকে উনি না পারলে কেন ওনাকে তো শিখে গিয়েছে পয়সা আছে। তার মানে কি যে আপনার উনি হলেন গিয়ে এইচআর এর লোক, আমি হলাম গিয়ে ম্যানেজমেন্টের লোক, তাহলে ম্যানেজমেন্ট আর এইচআর মধ্যে কনফ্লিক্ট হলো। এই কনফ্লিক্টের কারণ কি? টাস্ক ইন্টারডিপেন্ডেন্স, বুঝতে পেরেছেন? অথবা জুরিসডিকশনাল অ্যাম্বিগুইটি। এটা বেশ মজা করে যদি বলি, মানে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে মাঝে একটা জব, আপনি আপনার বন্ধুকে বলেন তুমি কিন্তু তোমার এখানে বলে বাউন্ডারি ক্রস করে ফেলেছ, মানে বাংলাদেশ থেকে বলেন যে তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে ফেলেছ। আপনি তার উত্তরে কি বলেন? আপনি কি বলেন হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি সীমা অতিক্রম করে ফেলেছেন, তাই না? ওটা যদি আপনি স্বীকার করেন তাহলে তো আপনার কনফ্লিক্ট হলো না। আপনি তখন আরো তেরে মেরে বলেন সীমা, সীমার তুমি কি দেখছো? আপনি আমার সীমার ধারে কাছে, মানে আপনার বন্ধু মনে করছেন যে আপনি সীমা অতিক্রম করে ফেলেছেন, আর আপনি মনে করছেন যে সীমার এখনো বহু দূরে, আপনি সীমার ধারে কাছে পাচ্ছেন নাই, সীমার কাছে আসলে তো আপনি থাকতেই পারতেন। তাহলে এই যে সীমানা নিয়ে সমস্যা, এটা আমরা বলছি জুরিসডিকশনাল অ্যাম্বিগুইটি, মানে কার কতটুকু এরিয়া সেটা নিয়ে যখন আমরা আপনার সন্দেহ থাকে আমাদের, এবং সে কারণে একটা ব্যক্তি মনে করে যে সে এরিয়া ক্রস করছে, আর একটা ব্যক্তি মনে করে না সে একটা এরিয়া ক্রস করছে। এই জুরিসডিকশন অ্যাম্বিগুইটির কারণে আমাদের ভেতরে কনফ্লিক্ট হয়, সেটাকে আমরা বলছি কনফ্লিক্ট গ্রুপ কনফ্লিক্ট অফ জুরিসডিকশন। আর স্ট্যাটাস প্রবলেম, ওই স্ট্যাটাস প্রবলেম আর ওই আপনার কি আপনার যেমন ধরেন যে ওই এর আগে কথা বলেছিল যে আব্দুল সাইদ স্যার, সো স্ট্যাটাস প্রবলেম। ছেলেরা মনে করছে মানে ধরেন একটা জবে, এই পর্যন্ত কোনো জবে দেখেছে যে বলেছে আচ্ছা মেল স্যার প্রেফারেবল, বুঝেছেন? কিন্তু এরকম বহু জব আছে না ফিমেল স্যার মোর প্রেফারেবল। আবার দেখেন তা থেকে আমরা কখনো রাগ করেছি না। বা এই যে দেখেন আপনার সাধারণ বাসে আপনার 9টা বা 10টা আপনার সিট বেঁধে দেবেন, আমরা কিন্তু তাদের মাইন্ড করেছি, কিন্তু এই যে আপনার মেয়েদের জন্য যে বাসগুলো করা হয়েছে সেখানে কি 10টা সিট কি ছেলেদের জন্য সংরক্ষণ করা হয়েছে? আমরা কি তাদের মন খারাপ করেছি? আমরা কি বলতেছি যে আমাদের স্ট্যাটাস প্রবলেম, আমরা বলেছি এটা ওই একটা মেন্টাল ব্যাপার। আমরা বলছি না ঠিক আছে দরকার এটা মেয়েদের বাস মেয়েরাই চলুক, দরকার নেই। কিন্তু আপনার আমার এগুলো কি যেগুলো বাসগুলোকে কি আমরা বলছি যেগুলো ছেলেদের বাস, আমরা বলছি না পাবলিক বাস, পাবলিক বাস ছেলে মেয়ে সবাই উঠবে, কিন্তু ওরা বলবে না এই 10টা সিট আমাদের। আবার দেখেন যে একটা ছেলের পাশে যখন একটা মেয়ে বাসের ভিতরে দাঁড়িয়ে থাকে, তিনি এক্সপেক্ট করে যে ছেলেটার বসে জায়গা ছেড়ে দিয়ে বসবে, জায়গা ছেড়ে দেবেন, তাই না? তাহলে আমি যখন দাঁড়িয়ে আছি আমি এক্সপেক্ট করতে পারি আমাকে বলবে ভাই আপনি বসেন, ওকে দেবো না আমি তো মেয়ে, তখন তখন ওনার ওই যে আপনার যখন আপনার স্ট্যাটাস প্রবলেম তখন একটা গ্রুপ মনে করে যে তাদের যে স্ট্যাটাস পাওয়ার কথা ছিল সে স্ট্যাটাসটা তারা পাচ্ছে না বা কম পাচ্ছে না, তখন এক ধরনের একটা কনফ্লিক্ট বেরিয়ে গেছে। সো দিস আর দ্য কি রিজন যেটা আমার গ্রুপ কনফ্লিক্ট হয়ে থাকে। সো এই কনফ্লিক্টগুলো যখন একটা অর্গানাইজেশনের অর্গানাইজেশনের প্রেমায় ছাদের নিচে হয় তখন আর এটা আমরা বলি অর্গানাইজেশন কনফ্লিক্ট। আমি সাধারণত এই সমস্যাটাকে প্রশ্ন করি, ওই যে বললাম প্রশ্ন করি আপনার ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট থেকে মাস্টার আপনার একাধিক প্রশ্ন থাকে,
আর প্রশ্ন করি আপনার এখানে, এটা হলো কি আপনার ট্রেডিশনাল ভার্সেস মডার্ন, কনফ্লিক্ট কিভাবে রিজলভ করতে, কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করতে হয়। রিমেম্বার দ্যাট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কোর্সটার নাম হলো কি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এন্ড নেগোসিয়েশন স্কিল, নেগোসিয়েশন বা কনফ্লিক্ট এন্ড নেগোসিয়েশন ম্যানেজমেন্ট। আপনার যদি কেউ হিউম্যান, আমি এখানে আছি কিনা জানি না, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যদি কোথাও মেজর করতে চান তখন আপনার এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের উপরে 3 ক্রেডিট আওয়ারের একটা কোর্স। তার মানে ইউ আন্ডারস্টুড যে আপনার এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কত ডেপথে আপনাদেরকে নিয়ে যাবে। আমার কাছে কি শুধুমাত্র এটার বেসিকটা আপনার করছি। হাউ টু ম্যানেজ দি কনফ্লিক্ট, কি করে কনফ্লিক্ট ম্যানেজ করতে। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের দুটো ক্রাইটেরিয়া, দুটো প্রক্রিয়া আছে। একটাকে আমরা বলি ট্রেডিশনাল ভিউ অ্যান্ড দেয়ার অপশনস, অর্থাৎ গতানুগতিক যে ভিউটা। গতানুগতিক ভিউটা মানে কি, গতানুগতিক বা ট্রেডিশনাল ম্যানেজার বিলিভ করে, কি বিলিভ করে কিংবা অ্যাজিউম করে যে কনফ্লিক্ট ইজ অলওয়েজ ব্যাড। এই জন্য আমাদের এই ফিউচার লিগাল প্রসিডিং আমরা শুরু করেছিলাম। ফার্স্ট অফ অল ইট ইজ অ্যাকসেপ্ট করেছিল হোয়াট ডু ইউ থিংক দ্যাট কনফ্লিক্ট ইজ গুড অর কনফ্লিক্ট ইজ ব্যাড। যারা মনে করেন যে কনফ্লিক্ট ইজ মোস্টলি ব্যাড, দে আর বেসিক্যালি ড্রাইভেড বাই দি ট্রেডিশন and they are anti-traditional managers. So traditional manager believe করে বা perceive করে conflict is bad. কত জিনিসটা খারাপ। তাহলে এই কনফ্লিক্টটা ব্যাড হলেও এটা অ্যাভয়েড করে, ইজিলি অ্যাভয়েড করে। ইজিলি অ্যাভয়েড হল মানে কি, ধরেন কথা বলা যে আপনার আমার শার্টটা ভালো হয়েছে, আপনি বারবার করে আমার শার্টের দিকে তাকাচ্ছেন, মাথা মারছে। ইজিলি ইউ ক্যান অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট। মানে এই রঙের শার্টটা একটু ক্লাসে আজ কিন্তু আমি বুঝছি, আমার কত সুন্দর সুন্দর কালারের শার্ট পরেছি, তখন বুঝি। তো আপনার যেহেতু আমার এই শার্টটার বা রঙটাই পছন্দ না, লুক এট মাই শার্ট, যে রঙটা পছন্দ সেদিকে তাকায় থাকেন, দ্যাট ইউ আর নট ডুইং। তা আপনি করতেছেন, আপনি কি করতেছেন, বারবার আপনি আমার শার্টের রঙের দিকে তাকাচ্ছেন, বারবার আপনি মাথা মেরে ফেলতেছেন। আমি যদি ইজিলি অ্যাভয়েড করা যায়, ইউ আর নট অ্যাভয়েডিং দ্যাট, তাহলে আপনি কি, আপনি বাই নেচার হলেন কি নেচার হলেন, তখন মিটার তো বন্ধ যে চায় একটা ঝামেলা হচ্ছে। কনফ্লিক্ট মানে যে ঝামেলা, কনফ্লিক্ট ইজ ব্যাড, সো ইউ আর নাথিং বাট ট্রাবল। এখন যেহেতু আপনার একটা ট্রাবল মেকার, সেহেতু আপনাকে কিভাবে ম্যানেজ করতে হবে, আপনাকে মানে এই কনফ্লিক্টকে আপনার সাস্টেন করা বা করতে দেওয়া যাবে না, কনফ্লিক্টকে নারিশ করা যাবে না, কনফ্লিক্টকে থাকতে দেওয়া যাবে না। যেহেতু কনফ্লিক্ট ইজ ব্যাড, এটাকে যদি আমি এখনই ম্যানেজ না করি, এটা হবে ওয়ার্স। ট্রেডিশনাল ম্যানেজাররা তাই বিলিভ করবে। সেক্ষেত্রে আমরা কি বলছি যে therefore they do not allow the conflict to sustain, তারা conflict sustain করতে rather immediately address the conflicting issue। এবং এই ইস্যুসটা কিভাবে অ্যাভয়েড করে, দেখবেন যে ডিফিকাল্টি কম। আমরা এখন প্রাইমারি স্কুলে পড়েছি, পাশাপাশি দু বন্ধুদের খুনসুটি হয়েছে, খুব কম। মাস্টারমশাই কি করবে, মাস্টারমশাইদের দুটোই তারা, তুই এই করে আসা, তুই করে আসা। উনি কি করেছেন, আমাদেরকে সেপারেট করে দিয়েছে। সেপারেট করে দেওয়া মানে কি যে আর খুনসুটি হবে না, খুনসুটি না হলে আপনার কনফ্লিক্ট হবে না, কনফ্লিক্ট হলে একটা ক্লাস আমাদের পিসনেস না। তাহলে ওই যে মাস্টারমশাই যেটা করলেন, যে তার যে অথরিটি আছে, তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে অথরিটিটাকে উনি সিচুয়েশনে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করে যে দুজন ব্যক্তি বা যে মানে যে দুটো গ্রুপ কনফ্লিক্টে আপনার জড়িত, সেই দুটো গ্রুপকে আপনার আলাদা করে। So while using আপনার their formal authority for avoiding or resolving the conflict. Yeah. বলতে পারছি ট্রেডিশনাল ভিউ। মডার্ন ভিউ কি বলছে, মডার্ন যারা ম্যানেজমেন্ট তারা বলছে যে না, conflict is not necessarily always bad. এটা পার্থক্য রাখেন, কারণ আমরা ট্রেডিশনাল ক্ষেত্রে বলছিলাম যে conflict is always bad, আর এটা বলছি আমরা conflict is not necessarily always bad। আমরা কিন্তু বলছি না যে conflict is good, আমরা বলছি conflict is সর্বদাই খারাপ না। তাহলে আমরা বলছি যে look, rather it is an integral part of our life। মানে কনফ্লিক্ট হলো কি এমন একটা জিনিস যে এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ মানে কি, আপনি চাইলেও কনফ্লিক্ট থেকে আলাদা করতে পারেন। মানে আপনি একেবারে মরুভূমির ভেতরে একা ব্যক্তি বসে আছেন, তারপরেও দেখবেন আপনার সাথে কনফ্লিক্ট, আপনার নিজের সাথে যে কনফ্লিক্ট আছে। কি ধরনের কনফ্লিক্ট, মানে আপনি স্বেচ্ছায় বনবাসায় গেছেন, বনবাসায় গেছেন,
আপনি কোনোদিন আর জনগণের মতো থাকবেন। তারপরে আপনাদের এটা হবে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আপনাকে শ্বাস নিয়েছে, শ্বাস নিয়েছেন তো নিশ্চিত তো নিশ্চয় সেকেন্ড ওইটা, বাট শ্বাস নেওয়ার পরে আপনার মনে হইল বেশি মাথা ঢুকে গেছে, আবার সেকেন্ড মনে হইল বেশি ছাড়া হয়ে গেল, আবার গেছে। তাহলে কি মজা করে বলছি যে কনফ্লিক্ট হলো কি এমন একটা জিনিস যে আপনি যদি চান যে আপনি কনফ্লিক্টের ভেতরে থাকবেন না, সেই চাওয়াটাও আপনার ভেতরে একটা কনফ্লিক্ট। So it's an integral part of our life. এটা আমাদের জীবনের একটা অংশ। Well, it is an unavoidable outcome of interaction. যে কোনো interaction, আপনি আমার নিজের সাথে interaction করছেন, any sort of interaction, আমরা তো নিজের সাথে interaction করি, এটা কি করে আপনি continuously, মানে আপনি কিন্তু আপনার সাথে কথা বলেন, আমি আমার সাথে কথা বলি, সেগুলো আমার সবসময় বলি যে আপনার ভেতরে আরেকটা মানুষ আছে, আমার ভেতরে আরেকটা মানুষ আছে। আপনি তখনই একজন ভালো মানুষ হবেন যতক্ষণ পর্যন্ত যখন আপনি আপনার নিজের ভেতরে মানুষটাকে উইন করবেন। আমরা কি করি, আমরা আসলে নিজেকে উইন করতে চাই, আমরা অন্যকে উইন করি। দেখি দেখি আছে পর্বতমালা, দেখি দেখি আছে শিল্প, দেখা নিজেকেই চেনা হলো না, কিন্তু আমি কত কিছু চিনতে চাই, কত কিছু জানতে চাই, নিজেই জানলাম না। আমি বলছি যে কোনো ইন্টারাকশনে আপনার কনফ্লিক্ট হবেই, ইউ সিম্পলি দ্যাট হবে। আপনি চারপাশে যত তাকাবেন তত আপনার সাথে কনফ্লিক্ট। আরে আজকে আরেকটু যদি জোরে বাতাসটা হইতো তাহলে কি সুন্দর দেখা আসে। গাছের পাতাটা এমনি নড়ে কেন, এমনি নড়লে হবে। এই পাতার মধ্যে আবার একটা শুকনো পাতা আছে, কি দরকার ছেলে পাতা করে শুকনো করার? মানে আপনার প্রতিটা ইন্টারাকশনে কনফ্লিক্ট থাকবে। সো দেয়ারফর আমরা বলতে বড় মাইন্ডে বলছে কনফ্লিক্ট ইজ দ্য নেচার অফ ক্রিয়েটিভিটি এন্ড চেঞ্জ। কনফ্লিক্ট আপনার ভিতরে ক্রিয়েটিভিটি তৈরি করে, কনফ্লিক্ট আপনার ভিতরে পরিবর্তন তৈরি করে। ইফ দেয়ার ইজ নো কনফ্লিক্ট, যদি কোনো কনফ্লিক্ট না থাকে তাহলে আপনি বেসিক্যালি এ ম্যান অর এ হিউম্যান। আমি মানে একটা মুভির নাম বলি, হরর মুভি, আমার পছন্দের ডেড ম্যান ওয়াকিং, মৃত ব্যক্তি হাঁটছে, যার উপরে কনফ্লিক্ট নাই। আমি বলি হি অর শি ইজ লাইক এক্স্যাক্টলি দ্যাট টাইপ, সে আসলে একটা ডেড ম্যান ইজ ওয়াকিং। আপনি হাঁটছেন, আপনাকে একজন কোচা বললো, আপনি বলবেন, আরেকজন আরেকটা কোচা বললো, আপনি বলবেন কোনো কিছু বেরোচ্ছে না, তারা কোনো কিছু তারা কোনো উঠছে না। So that way, she's nothing but a kind of dead man. We're still alive but dead. So আমার ভেতরে কনফ্লিক্ট আছে বলেই, যেমন হয় যে আপনার আমরা বলি 7 রং আছে, বেনি আসল কমা। How many colors are there? But truly how many colors are there? Only one. Oh, white. When you combine all these 7 colors together, we can basically get a blue one. And that's basically white color, but people is basically white is not a color, it's blue color is needed. But আপনি যা দেখছেন আপনার সামনে, আপনার চোখের সামনে যা দেখছেন, কি দেখছেন? যা দেখছেন is basically a color. What a color it is? No color. So সব রং একসাথে যখন আমরা মিলিয়ে ফেলি তখন আমাদের হোয়াইট কালার হয়। কেউ কেউ বুঝে কেউ কেউ বলেন হোয়াইট কালার ইজ কালার। বাট জুয়েলাইজ যখন কালার দেখেন, তিনি আপনার ভার্জিন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে ভার্জিন অ্যাডভার্টাইজমেন্ট উনি বলেছিলেন শব্দের সব কোশ্চেন যে হাউ মেনি কালার্স ইউ হ্যাভ ইন ইউর ড্রিম, আপনার স্বপ্নে কত রং আছে? হাউ মেনি কালার্স? সে আমরা বলি সাদা রং, উনি দেখেন উনিও সাদা কালার করেছেন, উনিও সাদা কালার করেছেন। আর দিস টু হোয়াইট ইজ দ্য সেম, উনিও সাদা রং করেছেন। আর দিস টু হোয়াইট এন্ড থ্রি হোয়াইট ইজ দ্য সেম। লুক এট ইট, এই যে আমার ফ্যানের রং সাদা, আমার ছাদের রং সাদা, এই যে আমার হোয়াইট বোর্ডের রং সাদা, এই যে আমরা হোয়াইট ফিলারি করেছি এটাও সাদা, ওই যে দেখেন আপনার এসি রং আছে সাদা। এখন আপনি বলবেন না হিসাব ওটা সাদা না, ওটা হবে কি গ্রিনিশ হোয়াইট। আপনি এটা বলবেন যে আমার এর ভিতরে একটু ইয়েলিশ আছে, ব্লুইশ আছে, একটু নীল রং, নীলটা দিলে আপনার সাদা রং একটু বেশি ফোটে, অন্য একটু ব্লু রং আছে, তাহলে ওই সাদাটা কি ব্লুইশ। তাহলে আপনি কি বলছেন? কেউ বলছেন আমার ঠিক আছে সাদা একটা দরকার, কিন্তু এটা হবে আপনার একটু ব্ল্যাকিশ। কি বলবে সাদা দরকার, একটু রেডিশ, ওই রেডিশের বা ব্ল্যাকিশের ভিতরে একটা শেড আছে 30%
এমন কি আপনি যত আপনি মানে কনফ্লিক্ট হচ্ছে তত আপনার সাধারণত সুন্দর, কিন্তু যদি একটু ব্ল্যাকিশ হতো, একটু রেডিশ হতো, একটু হোয়াইটিশ হতো ইত্যাদিতে ইচ যোগ করতে, যত আপনি ইচ যোগ করতে তত নতুন নতুন কালার তৈরি হচ্ছে। এই নতুন নতুন কালারগুলো তৈরি হতো না যদি আপনার এই সাদা রঙের সাথে কনফ্লিক্ট So therefore আমরা বলছি যে আপনার a minimum level of conflict is a must. Minimum level of conflict থাকতে হবে, otherwise আপনার ভেতরে কোনো ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভনেস, otherwise আপনার লাইফটা হবে বা আপনার জীবনটা হবে ভেরি মাচ ডাল সরকারের ডাল মানে একেবারে যত বেশি কনফ্লিক্ট তত লাইফ স্পিড, যত বেশি আপস অ্যান্ড ডাউনস তত লাইফ। So don't worry about your down stuff. You have down type of মনে রাখবেন আপনার ঝড়ের পরে আপনার ঝকঝকে রোদ, সবাই তো ঝকঝকে রোদ খান, আপনার ভালোই লাগতো। So therefore, today, I mean, the modern management is to say যে যখন কনফ্লিক্ট তৈরি হয় তারা তখন ইমিডিয়েটলি কনফ্লিক্টটাকে অ্যাড্রেস করে। তারা দেখতে চায় যে কনফ্লিক্ট যদি থাকে তাতে আমার লাভটা কি, আর কনফ্লিক্ট যদি না থাকে তাতে আমার লাভ। Balance of this cost and benefit. And as long as the conflict is benefiting, যতদিন পর্যন্ত কনফ্লিক্ট আপনাকে বেনিফিট করছে ততদিন পর্যন্ত মডার্ন ম্যানেজাররা সেই কনফ্লিক্টটাকে মালিশ করে, লাল because it is benefiting you. And the moment they will see that it is costing more than the benefits, then they will address it. স্যার একটা কনফ্লিক্ট আর মানে অনেকটা কম্পিটিশনের মতো হয়ে গেছে অনেক পয়েন্ট অফ ভিউ থেকে, দুইটা পার্টির ভিতরে মানে কনফ্লিক্ট অ্যাড্রেস তো দুজন কনফ্লিক্ট থেকেই তো আপনার কম্পিটিশনটা আসে। আমরা তো আপনার নিজেদের সাথে কম্পিটিশন গত এক্সামে আমি পেয়েছিলাম এত, এবার আমার কারো বেশি কনফ্লিক্ট হয়েছে, নাম্বার ইউর নট হ্যাপি, সো ইউ আর কম্পিটিং উইথ them. কোনটা কনফ্লিক্ট আগে নাকি কম্পিটিশন? If there is no conflict, there is no competition. আমার সাথে কম্পেয়ার করে লাভ কি? যেমন we are not comparing someone with you, so that means what you are including him as a competitor. Again, competition because স্যার কোন কমপ্লিট আসছে জি কোন কমপ্লিট স্যার আমি কি করবো বা কোনটা স্যার এটা আপনার পার্সোনালিটি, এটা কি খুব মানে that's a pretty স্ট্যান্ডার্ড yes the standard ম্যানেজমেন্টে কোনো কিছু স্ট্যান্ডার্ড না, ম্যানেজমেন্টে সব কিছু বলে ডিপেন্ডেন্ট। ওকে বলছিলাম যদি বলে যে আমি একটা সিচুয়েশন বুঝছি না, তারপর বলে particular is true, I mean if you felt that's the situation, then আমরা বলি যে you cannot be a good manager. Management আমরা বহুত থিওরি পড়াই, at the end of the day the theory that will be emphasized, how the situation management there is nothing right or nothing wrong, management is wrong with কিছু নেই, right with কিছু, it's depends on what, depends on situation. তখন স্যার আমি একটা লাইন মিস্টেক করে গেছিলাম, আমি একটা যে লাইনটা ছিল Anyway, the stress management. What? এটা মজার কথা বলি, একটু বলতে গেলে অনেক সময় আত্মবাক্য ব্যবহার করি। এটা হয়ে যায় আপনার যদি বলেন আমি সময় মানে স্ট্রেসের উপর আমি লম্বা কখনো কখনো আপনার দুটো স্ট্রেসের উপরে আপনার দাদা ভাইকে স্ট্রেস ছিলেন, আপনার দাদা ভাই যদি এখনো বেঁচে থাকেন লিসেন করুন, দাদা আমার বয়সে তুমি তো স্ট্রেসে ছিল না, আপনার স্ট্রেস বেশি এখন আপনার বয়সে দাদা ভাই বেশি স্ট্রেস ছিল। আবার যদি সাথে প্রশ্ন করি আর্থিক অবস্থার দিক দিয়ে কি আপনার দাদা ভাই আপনি এখন যে অবস্থায় আছেন তার থেকে আপনার বয়সে ভালো অবস্থায় ছিলেন, আপনার কিন্তু খারাপ অবস্থায়?
ডেভেলপমেন্টের সাথে সাথে স্ট্রেসের একটা পজিটিভ রিলেশনশিপ। More the money you have, more the stress you have. More the resources you have, more the stress you have. More the property you have, more the stress you have. More the rich man you are, more the stress you have. You decide. You want to escape from the stress? If you really want to escape from the stress, then you have to say, আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আমার কথা লালন ফকির কথা। আমি কিছু নয় রে, আমি কিছু নয়। যা কিছুই নাই তারপর স্ট্রেসে নেই। আমি মজা করে বলি আর কি, সুখী মানুষকে একজন রাজা সাহেব গল্পটা আমরা অনেকে শুনেছি, গল্প তো রাজা সাহেব আপনার সুখী মানুষ খুঁজে বেড়াচ্ছে। উনি খোঁজ পেলেন, মানে উনি রাজ্যের লোকজন লাগিয়ে দিলেন, তো ওরা মুখে এগিয়ে বলে উনি একজন সুখী মানুষ পাওয়া যাচ্ছে। তো রাজা সাহেব তো আপনার তার সাজিয়ে গুজিয়ে সুখী মানুষ শুধু যাবে সাজিয়ে গুজিয়ে আপনার ঘোরা করার বলবেন, তিনি আপনার সুখী মানুষের করে দিয়েছেন। সুখী মানুষ কোথায় থাকে? অমুক গ্রামে অমুক বাড়ি। রাজা সাহেব আমি লোক নিয়ে আপনার যে দেখলেন যে উনি একটা বেঞ্চের উপরে আপনার বলে আপনার গাছের নিচে একটা গ্রামের অঞ্চলে দেখেছেন নাটকটা তোকে দেখবেন, যারা গ্রামে যাননি ইদানিংকার গ্রামের অঞ্চলে নাটক, মানে গ্রামের শহুরে নাটকগুলো দেখবেন যে আপনার গ্রামের নিচে আপনার এই গরমের সময়, এখন তো আপনারা যেমন এসি ছেড়ে বসেন, গ্রামে কিন্তু অত এসি ছাড়েন না, তো আমরা আপনার এই গাছের নিচে আপনার একটা বেঞ্চ পান। সেই বেঞ্চ আবার আমাদের মতো তো ভালো বেঞ্চ, মানে ভালো গাছের বেঞ্চ, সেগুলো বেঞ্চগুলো দেখা গেলে আপনার বাঁশ দিয়ে পান, বাঁশ কেটে আপনার বেঞ্চ পান। ওর উপরে অন্য আপনার মাথার নিচে একটা আপনার গামছা দিয়ে ফুলপুরে বাতাস চারদিকে আপনার খোলা ফুলপুরে বাতাস চমৎকার অনেক আমার অনেক ধরনের অভিজ্ঞতা আছে। আপনাকে যে তো উনি যে জায়গায় একটা বাজারের কাছে আপনার ভদ্রকে এরকম আপনার শুয়ে খুব একটা বেশি মানে তার আর্থিক তো রাজা সাহেব আপনার গেলেন ওখানে, যে রাজা সাহেব বলল যে এই কি করে ভাবছো কিছুই নেই, বলেন যে সবাই তো ভালো ভাবলো। যাই হোক রাজা সাহেব যে আপনার পাশে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি বললেন যে আপনি শুনলাম হ্যাপিয়েস্ট মানুষ, আপনার জন্য আমি কি করতে পারি? মানে এ পর্যন্ত সব ঠিক আছে, তো উনি তখন রাজা সাহেবের দিকে তাকিয়ে বললেন যে আপনি আমার জন্য সবচেয়ে ভালো যে কাজটা করতে পারেন, আপনি যে দাঁড়িয়েছেন তাতে আমার অনেকটা শীতকাল ছিল সম্ভবত, গল্পটা ওদিকে হয়ে যাবে উনি রোদ পাচ্ছে, এটাকে বলছে গরমে বাতাস পাচ্ছে, যাই বা উনি আপনার যেখানে দাঁড়িয়েছেন তাতে ওই বাতাসটা বাতাস হয়েছে। উনি আপনার রাজা সাহেবকে বলছেন যে আপনি যদি একটু পুরোটা নিয়ে একটু সরে দাঁড়ান তাহলে আমার বাতাসটা গায়ে, আপনি এটুকু অঞ্চল করতে। মানে আরো যদি সহজ করে বলি আপনার ধরেন আপনার পকেটে কোনো কিছু নাই, আমি আপনাকে বললাম যে রাতের বেলা বেলা 3টার সময় রাতে 2টার সময় এই মাথা থেকে মাথা পর্যন্ত হেঁটে আসে, পারবেন আপনি হেঁটে আসতে পারেন, আপনি 500 টাকা, আপনি 500 টাকার ইচ্ছা আপনি হেঁটে আসেন, তারপর পকেটে 500 টাকা দেবেন, দিয়ে বললাম পকেটে 500 টাকা নিয়ে আরেকবার হেঁটে আসেন, আবার 500 টাকা। আপনি এবার বলবেন যে আপনি সেই 500 টাকা আপনি পকেটে রাখেন, আমি হেঁটে আসি দুপুরে আসে 1,00,000 টাকা। যখন আপনার পকেটে 500 আছে বা পকেটে যখন সম্পদ আছে তখন আপনি স্ট্রেসে, যখন পকেটে সম্পদ নেই তখন আপনার স্ট্রেসে। আমরা যেটা বলি না দৃষ্টামি করে বলি অনেক সময়, বাট দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমরা দৃষ্টামি করে সে বলি যে পাগলের মন, আরে সরি পাগলের কিছু মনে এত কিছুই নেই, তার মতো হ্যাপিয়েস্ট মানুষ আছে। দেখবেন আপনার যে আমার খুব খারাপ লাগে, আপনার যাওয়ার সময় দেখি যে আসার সময় দেখি মানে মাঝখানে কি বলে পাকিজার ওখানে আপনার একজন দেখি আপনার যে আইল্যান্ডের উপরে দিয়ে বসে থাকেন বা দাঁড়িয়ে দেখবেন ওনার কোনো চাহিদা নেই, ওদেরকে জিজ্ঞেস করে যে আপনি খুশি বা হ্যাপি, কিন্তু হ্যাপিনেস কি জিনিস তাও করতেই। তাহলে যেটা বলছিলাম এই যে আর্থিক ডেভেলপমেন্টের সাথে সাথে স্ট্রেসের একটা সম্পর্ক, ওটা পরে যেমন যেখানে বলা হয় সে কারণে আমরা যতটুকু স্ট্রেসে ভুগি পাশ্চাত্যের লোকজন তার থেকে বেঁচে গেছে। এবং দেখবেন মানে খুব মজার একটা জিনিস, বেশ অনেকগুলো বছর আগে আপনার আমেরিকাতে একটা স্টাডি হয়েছিল, সেটা হলো যে আমেরিকার কর্পোরেট উইমেনরা বেশি হ্যাপি না আমাদের গার্মেন্টসের মেয়েরা বেশি?
research was surprised. মানে outcome was surprised. মানে আমাদের গার্মেন্টসের মেয়েরা আপনার তো হ্যাপি, কিন্তু তাদের যে গ্যাপটা, মানে আমাদের মেয়েরা এই লেভেল আর অন্য কি এই লেভেল। দেখেন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি জাপান, সেখানে সুইসাইডাল রেট ইজ বেড়ে আমাদের থেকে অনেক বেশি। এবং সরকার সুইসাইড বন্ধ করার জন্য মানে কতগুলো প্লেস আছে যেখানে আপনার তারা সুইসাইড করতে প্রেফার করে। ওই প্রেফারেবল সুইসাইডাল সাইটগুলোকে সরকার 24 ঘন্টা নজর দেয়। আমাদের কোনো কিছুই নেই। তারপরে দেখেন কোনো কথা এখন শুধু দেখবে, মানে বিকেলবেলা আপনি জানি না যাওয়ার সময় যদি কোনো অভিযোগ দেখবেন না, আমার খুব ভালো লাগে। দেখবেন যে সারাদিন পরিশ্রম করে গার্মেন্টস থেকে মেয়েগুলো আপনার দল বল নিয়ে বেরোচ্ছে, প্রত্যেকটা ফেস দেখবেন হ্যাপি ফেস। সারাদিন তারা পরিশ্রম করেছেন, আমার থেকেও অত বেশি পরিশ্রম ফিজিক্যাল ওয়ার্ক করেছে, দাঁড়িয়ে থেকে থেকে পরিশ্রম করেছে। প্রত্যেকটা ফেস দেখবেন হাসছে এবং দেখবে যে তারা যখন দল বেঁধে রাস্তা ক্রস করছেন, জাস্ট তারা আপনি ড্যাম কেয়ার করবেন। বড় বড় গাড়ি, বড় বড় বাস, তারা আপনার ড্যাম কেয়ার করে হেঁটে দিচ্ছে। আর মজার ব্যাপার হবে শো একটা মধ্যে এই কারণে শো একটা সময় আমাদের একটা বাস এই যে এখানে দাঁড়িয়ে প্রতিদিন শো একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার ট্রেন। এই যে এখানে মানে এই কোনাটার জায়গাটার নাম হয়েছে আপনার কাঁঠাল কলেজ। মানে আপনার একটা মনে এই জায়গাতে আসলে একটা সময় এই বছর 3 আগেও আপনার এখানে একটা মরা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা ভেঙে গেছে। যে কারণ নিচে আমরা দাঁড়াতাম, কিন্তু ওই জায়গাটা মানে ওই গাছটার নিচে আমরা দাঁড়াতাম, সেখানে আপনার জায়গাটার নাম হয়ে গেল কাঁঠাল তলা। তো এই গাছটা আর নাই, কিন্তু ওই জায়গাটা এখন আপনার কাঁঠাল তলা হয়ে গেছে। তো এখানে আপনি কাঁঠাল তলা এখানে বাড়ির বাসগুলো আসে এবং দেখবেন যে এখানে আপনার প্রতিদিনই আপনার প্রায় 20-25 জন মাস্টার আপনার এখানে বলছেন বিভিন্ন রুটে। এই মাস্টার সাহেবরা যখন দাঁড়িয়ে আছেন তখন আপনি অপোজিট সাইড রাস্তার আরেকদিকে দাঁড়িয়ে এই মাস্টারগুলোকে অবজার্ভ। এই 20টা বা 25টা মাস্টারের ভেতরে 22টা বা 20টার মুখ দেখবেন আপনার কালো। কালো মানে হলো কি আপনার আরেক কি একটা মুখখানা অনেকটা এরকম যে আপনি কত বড় হবেন। আপনি যে বাসের ভেতরে ওঠেন, মানে ইউনিভার্সিটির মাস্টারদের গাড়ির ভেতরে ওঠেন, দেখবেন ওখানে আপনার মনে হবে যে দুনিয়ার সবচেয়ে হাইস্ট ইন্টেলেক্টেড বাসে রয়েছে। মনে আপনার হাসে না, বেশি হেসে দিলে পাশের লোক তো মনে করবে গল্প নষ্ট হবে। তাহলে দেখেন আপনার যদি মানে গার্মেন্টসের মেয়েদের দিকে আমার আর্নিং যদি আমরা কম্পেয়ার করি বিশাল, কিন্তু ইন টার্মস অফ হ্যাপিনেস যে প্রশ্ন করি সংসার বেশি হ্যাপি না আমি বেশি? নাকি সপ্তাহের চুলের উপরই $500 লাগে, আমার তো মাছেও আপনার $500 লাগে, তো নাই। সে কারণে বললাম যে আপনার স্ট্রেস নিয়ে মন খারাপ করার কিছু নেই। কারণ আপনারা তো এখানে এসেছেন এমবিএ পড়তে এসেছেন এই কারণে যে আপনি আর্থিকভাবে আরো সচ্ছল হতে চান, আর্থিকভাবে সচ্ছল হবেন। তো সেটাও মেনে চেষ্টা করবে যে যত আপনার সচ্ছলতা হবে তত আপনার স্ট্রেস না। এটা নিয়ে আপনার মানে স্ট্রেস নিয়ে এই কারণে আপনার মন খারাপ করা স্ট্রেস ছিল না, আছে কিন্তু থাকবে। মানে ছিল না বলতে যে আপনার গানের সময় স্ট্রেস অতটা বেশি ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আমার যে কে স্ট্রেস হবে এইটা ভাইবে স্ট্রেস হবে। হোয়াট স্ট্রেস ইজ মানে এইটুকু জিনিসটা বোঝানোর জন্য এটা একটা নেচার আছে। স্ট্রেসের নেচার, আমি কেন স্ট্রেসে ভুগি এই কথা ভাইবেই আমি স্ট্রেসে নেচার। ওর জামাটা আমার জামার থেকে সুন্দর, স্ট্রেস। ওর মতো একটা জামা আমার দরকার, স্ট্রেস। ওর বাড়ির স্কোয়ার ফিট হলে 2200, আমার হলে 1200, ওরকম একটা বড় বাড়ি আমার দরকার, স্ট্রেস। গতকালকে এখন পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম,
আমি বলছি না কি কোনো একটা জায়গায় একটা বাড়ি বিক্রি হবে, তো সেই বাড়ি ভদ্রলোক লিখেছে যে আপনার স্বল্প মূল্যে বিক্রি হবে। তো উনি একটা ওনার বাড়ির স্কোয়ার ফিট দিয়েছে আর আপনার ওই প্রতি স্কোয়ার ফিটের প্রাইসটা আপনার দিয়েছে। তো আমি অবশ্যই বসে মানে আমার বাড়ি ঘরে কেনা নিচ্ছে, কিন্তু আমি কথাটা আপনাদেরকে বলেছি যে আমি এই দুটো পেপারে দেখি যে বাড়ি ঘর কোথায় বিক্রি হবে, কি ধরনের বাড়ি ঘর বিক্রি হচ্ছে, কারণ এতে আপনার সোশ্যালের পরিবর্তনটা বোঝা যায়। ইভেন আমি আপনাকে বলেছি আমি পাত্রপাত্রের বিজ্ঞাপন আমি এখন পাত্রপাত্রের বিজ্ঞাপন আপনার মানুষের কগনিশন মানে সোসাইটাল পিপুলের মানুষের এই মুহূর্তে চিন্তা চেতনাটা কেমন ইন অ্যান অ্যাভারেজ আপনার। তো এবার যেহেতু প্রাইসটা দিয়েছে আমি সাথে সাথে আপনার মোবাইলে ক্যালকুলেট করবো যে বাড়িটার দাম কত। উনি লিখেছেন স্বল্প মূল্য। তো উনি যে প্রাইসটা দিয়েছেন তাতে দেখলাম যে বাড়িটার দাম আসে প্রায় আপনার নিয়ার অ্যাবাউট 8 আমি আমার বেটারকে বললাম বিক্রি হবে দেখ না, উনি আমার বললেন এই যে স্বল্প মূল্যে বাড়ি এটা নিয়ে আমার ভিতরে স্ট্রেস তৈরি হলো। এটা একটা ন্যাচারাল এতে নিয়ে ভয় কিছু না, বাট নট নর্মাল মানে এই হলো কি যে আমার 7 লাখ টাকা দিয়ে বাড়ি কেনার বা 8 লাখ টাকা দিয়ে বাড়ি কেনার সামর্থ্য নেই, আমি 8 কোটি টাকার বাড়ি হিসাব করছিলাম। So after that, not normal feelings of tension that will reach is together from any event or individual. I mean the thought process of the perception. মানে আমি আপনার একটা ইভেন্ট একটা সিচুয়েশন আপনাকে স্ট্রেস তৈরি করবে কিনা বুঝে নিন। এটা সিচুয়েশনের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে আপনার থট প্রসেস উপরে, অর্থাৎ ওই সিচুয়েশনটা নিয়ে আপনি কিভাবে ভাবছেন তার। বুঝতে পেরেছি? Stress is not normal because it makes the individual feel frustrated. কারণ আপনার স্ট্রেসের থাকে তখন আপনার ভিতরে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, একটা অ্যাঙ্গার তৈরি হয়, একটা নার্ভাসনেস তৈরি হয়, and prompt to address the challenge or the threat of the situation. হয় ওই সিচুয়েশনের প্রতি আপনাকে চ্যালেঞ্জ জুড়ে মারেন, ওরকম একটা বাড়ি আমার দরকার, ওরকম একটা গাড়ি আমার দরকার, আপনি চ্যালেঞ্জ জুড়ে করছেন, অথবা আরে আমার নাই এক ধরনের একটা থ্রেট, লোকে কি বলবে এক ধরনের। So therefore stress is generally being measured. Stress যখন আপনার হয় মানে আপনার মস্তিষ্কে যখন স্ট্রেস হয় এটা আপনার ভিতরে 3 ধরনের পরিবর্তন করে। একটা হলো আপনার সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, আপনার মনোজগতে একটা পরিবর্তন হয়। এই মনোজগতের পরিবর্তনটা আপনার ফিজিক্সে এফেক্ট করে। কিভাবে ফিজিক্সে এফেক্ট করে দেখবেন, আপনি যখন স্ট্রেসে তখন আপনার পেটের ভিতরে পরীক্ষার আগে একটা পানি একটু কম পেয়েছেন, কেন কম পেয়েছেন? পরীক্ষার বাথরুম লাগে। কিন্তু নর্মালি আপনি 2 ঘন্টা 2 ঘন্টা বাথরুম কাজ করছেন, কিন্তু আপনার মনে হয়েছে পরীক্ষার হলে বাথরুম লাগতে পারে। তাহলে ওই সাইকোলজিক্যাল ফিলিংসটা আপনার ফিজিক্সে আসে, আর ফিজিক্সের থেকে এটা বিহেভিয়ার ইম্প্যাক্ট। তাহলে আমার স্ট্রেস আমাকে 3 ভাবে ইনফ্লুয়েন্স করে, আমার মানসিক, আমার শারীরিক, as well as আমার বিহেভিয়ার, রাইট? সো ডেভিয়েশন অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমার সাইকোলজিক্যাল ডেভিয়েশন হয় বা চেঞ্জেস হয়, ফিজিক্যাল চেঞ্জেস না। তারপরে আমরা বলছি স্ট্রেস may take place only when the interaction, যখন আমার সাথে কোনো সিচুয়েশন ইন্টারাকশন হয় তখনই আপনার স্ট্রেস তৈরি হয়। যেমন আপনিও কখনো কখনো আপনার বন্ধুকে বলবেন, তোমার একটা কথা আমরা বলছি, আমার সামনে আসবো না, তোমার দেখলেই আমার মাথা রাখবো, তোমার দেখলেই আমার মাথা রাখবো। তাহলে এই যদি আপনি তাকে না, মানে এই যে মাথা গরম হওয়া মানে কি? মাথা গরম হওয়া মানে আপনি তার স্ট্রেস তৈরি হয়। তাহলে মাথা গরম হয় না যদি আপনার বন্ধু আপনার সাথে না আসে। তাহলে যদি না আসে তাহলে আপনার ভিতরে ইন্টারাকশন হচ্ছে না, যদি ইন্টারাকশন না হয় তাহলে আপনার ভিতরে স্ট্রেস তৈরি হচ্ছে। So therefore, stress is the reaction to the situation but not the situation itself. এটা বলে রাখবে যে আমরা অনেক সময় সিচুয়েশনকে ব্লেম করি, আমার স্ট্রেসের কারণে আমি
ব্লেমিং সিচুয়েশন, আমরা বলি এই সিচুয়েশনটা আমার ভেতরে সৃষ্টি করেছে। যেমন আমি কথা বলছি, আপনি যখন দেখলেন যে আপনার যুদ্ধ বিরতির পরেও বৈরুতে ধামাধাম করে 100টা আপনার বোমা ফেলা হয়, তাতে প্রায় 300 লোক মারা গেল, আপনাদের স্ট্রেস তৈরি হয়েছে। তাহলে ওই সিচুয়েশনটা যদি আপনি না জানতেন স্ট্রেস তৈরি করবে, কিন্তু ওই সিচুয়েশনটাকে আপনার স্ট্রেসের জন্য দায়ী। নেতার মেহর সাহেব তো বলতেছেন যে আপনার আমি আদর তার মানে যে উনি সিচুয়েশনটাকে পজিটিভলি নিয়েছেন, 300 তো কমই বলছে, আরেকটা শূন্য যোগ বলে আমার কথা। দ্যাট ইজ দ্য থট প্রসেস অফ দ্যাট। আপনার থট প্রসেস একই ইনফ্লুয়েন্স আপনাকে স্ট্রেস তৈরি করছে আর স্ট্রেস তৈরি করছে, তাহলে এই জন্য কি ইভেন্ট বা সিচুয়েশন নাই নাকি না আপনি নাই? কিন্তু আমরা কি করি, আমরা হরহামেশাই সিচুয়েশনকে দেখি, এই সিচুয়েশন যেন আমার স্ট্রেস করে। সে কারণে আমি বারবার করে আপনার কনফ্লিক্ট বলেন, আপনার স্ট্রেস বলেন, এর জন্য আপনি দেন। সো এই দায়ভার থেকে যদি আপনি বের হতে চান, what you have to do is change your thinking process, আপনার পারসেপশন বদলান। If you've been able to change your perception, আপনি আপনার পারসেপশন বদলে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে একটা নেগেটিভ সিচুয়েশন আপনার পজিটিভ হয়ে মানে সামনে চলে আসে। এখন আপনি বলবেন যে আর্মি সাহেব এই যুদ্ধগুলো হচ্ছে, এগুলোকে আমি কি করে পজিটিভ নেব? পজিটিভ নেবেন এই কথা চিন্তা করবো, এইভাবে চিন্তা করবে যে ট্রাস্ট মানে ডিস্ট্রাকশনের পরেই তো আপনার নতুন করে আপনার বিল্ডিং নেবে। আপনি কিন্তু ওইভাবে চিন্তা করেন, সিরিয়াসলি এখন মানা করা আপনি আহারে না বলে আপনি চিন্তা করেন যুদ্ধটা আগে গেলে তো এটা পরিষ্কার করা লোক নতুন বলছেন তো লোক করতে যাবে, আমেরিকা থেকে লোক যাবে, ব্রিটেন থেকে লোক যাবে, ব্রিটিশ থেকে লোক যাবে পরিষ্কার করবে, কে পরিষ্কার করবে? আমি, তাই না? আমি এখানে যাওয়ার পরে কি হবে, যে টাকা পয়সা দিয়ে কামাই করবো, টাকা কি আমি এখানে খরচ করবো, কোথায় খরচ করবো, এনে পাঠাবো, তাতে আমার দেশের ইনকাম বাড়বে। ঠিক পজিটিভলি, তাহলে আপনি চিন্তা করবেন আরে বউ আমি বুঝে বলবো আরো ভালো লাগবে, আমি সাথে আমার ভাতিজারে দিতে চেঞ্জ ইউর থিংকিং প্যাটার্ন। আপনার থিংকিং প্যাটার্ন বদলান, then you will see that the world or your surroundings is much beautiful. সবসময় ওই গল্পটা মনে রাখবেন যে একজন রাজা 3 মেয়ে, এই গল্পগুলো আপনারা সবাই জানেন, আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু আমরা ভুলে গেছি, আত্মবাক্য বলতে গেছি। 3 মেয়ের ভেতরে সবচেয়ে উনি স্নেহ করতেন বা ভালোবাসতেন তার সবচেয়ে ছোট। একদিন রাজা মশাই জিজ্ঞেস করে জানতে ইচ্ছে হলো তার এই 3 মেয়ের ভিতরে কোন মেয়ে তাকে সবচেয়ে বেশি বাবাকে জিজ্ঞেস করলো কেমন, ছোট পাখি মানে কেমন, ছোট পাখি যখন বিচার করলো, ছোট পাখি বলতে আমি তোমাকে লবণের মতো। আমি এখন চিন্তা করলেন যে আমি তাকে এত বেশি ভালোবাসি আর আমাকে লবণের মতো ভালোবাসি, বিয়ে দেওয়া গাড়ি বড় হয়ে গেছে, আমি পৃথিবীর মতো ভালোবাসি। এর অনেক বছর পরে যখন আপনার বাবার সাথে মানে ছোট করে বলি আমার গল্পটা, বাবার সাথে যখন আবার ছোট হয়ে দেখা হলো, তখন বাবার সাথে মেয়েকে দেখিয়ে দিলেন না, কিন্তু আপনার মেয়ে আপনার তার বাবার জন্য সমস্ত কিছু বেশি বেশি চিনি দিয়ে রাখবে। বাবা বললেন তো চিনির চাল একটা খাওয়া দিতেছে, আর তো লবণ একেবারেই হয়। তখন মেয়ে বললেন খাবারের ভিতরে লবণ হয় না, তখন ওটা স্বাদ হয়, তবে লাগলে আপনার লবণ ঢেলে দেবেন তারপর। সো এটা হচ্ছে আপনার স্ট্রেসটা হবে নট দ্য সিচুয়েশন ইটসেলফ। তাহলে এই যে আমার সিচুয়েশন আমার ভিতরে স্ট্রেস তৈরি করে, কিভাবে স্ট্রেসটা তৈরি করে বা কেন স্ট্রেস তৈরি করে, পারসেপচুয়াল মানে পারসেপশন, আপনি আপনার কে কিভাবে দেখছেন। এই যে দেখেন ছোট আপনার অন্যভাবে নিয়ে না, বাংলাদেশের সবচাইতে কস্টলি ক্রিম কোনটা জানেন, ফেশিয়াল ক্রিম কোনটা জানেন? এখন তো ফেরাজের নাম বলতে কারণ আপনার কোর্টে এগুলো না বেশ মজার জিনিস, কোর্টে কেস করছি আপনার ফেয়ার বলতে যাই হোক, ফের আমরা সবাই ফেয়ারনেস চাই। মেয়ে কিন্তু আমার ফসল ছেলেরা সবই ঠিক আছে, কালা গতকালকে মনে হয় ইউটিউবে একটা খবর দেখি আপনার
এক ভদ্রলোক আপনার তার রংটা খান পয়সা করে আছে কিন্তু বেচারা বিয়ে নাও করেছেন যেটা হয়েছে যে আপনার মহিলা আপনার তার হাজব্যান্ডের রংটা তার কোনোভাবে পছন্দ কনসিকুয়েন্টলি উনি হাজব্যান্ডকে বেরিয়ে ফেলছেন আমেরিকা বিয়ে বলে আপনার ইন্ডিয়াতে হয়েছে নাকি খবর খবরটা দেখলাম চেঞ্জ ইউর পারসেপশন আপনি তো মনে করেন আমার রংটা মাইকেল জ্যাকসন নাম তো শোনাই উনি একটা সময় মেয়েদের মতো মেকআপ করা শুরু করবেন মেকআপ করে তার মানে কি উনি চাচ্ছিলেন না যে ওনার চেহারা কেউ দেখুন ছোটবেলায় মানে যাই আর তাকে ঘটনাটা বলে কি মাইকেল জ্যাকসন সাহেব তার নাকের উপরে 17 বার না কতবার আপনার সার্জারি মানে ছোটবেলায় তার বাবা তার মানে কিন্তু কালোতে নাকটা একটু ঠেকা আফ্রিকান যারা একটু কালো তাদের নাকটা একটু তো ছোটবেলায় নাকি একবার তার বাবা তার অনেকগুলো ভাই 11টা কত তো ছোটবেলায় নাকি তার বাবা একবার তাকে একটু রেগে রেগে বলেছিলেন যে তুই তো ঠান্ডা তখন তার মনে হয়েছে যে করে হোক নাক সুক্ষা বানাইতে এই নাক সুক্ষা বানানোর জন্য সে 17 ঘন্টা কতবার নাকের উপরে আপনার সার্জারি করেছে এবং সার্জারি করতে করতে তার এমন একটা অবস্থা হয়েছে নাক চুক্কা হয়েছে কিন্তু নাক আর নাকের জায়গায় থাকতো না খুশি এবং খসে পড়া নাক যেন কেউ না দেখতে পারে সে কারণে উনি নাকের উপরে একটা লেখা নাক আমার চুপ সামরা এবং শস্য আমি বাইরে পড়াশোনা করি এগুলো নিয়ে আমরা দুষ্টামি করতাম তো আপনার আমার যারা সাদা বন্ধুরা ছিলেন তারা মাঝে মধ্যে আমাকে বলতে হবে কেউ কেউ কয়েকবার বলেছেন যে কি কেন লাগানো আমি বলে তাই নাকি কেনটা লাগে মজার ব্যাপার আমাকে দেখেন আমরা মানে শর্টলি বলি আমরা আপনার হরহামেশাই রোদে চলে যাচ্ছি না You know, that is because of the gift of the God, because of the color of the skin. সাধারণ লোকরা আপনার রোদে যেতে পারে উইদাউট দি সানস্ক্রিন সানস্ক্রিন তাদের ভাবতেই আমাদের চামড়াটা একটু কালচে কেন কালচে হলে এই কারণে যে আমাদের চামড়ার নিচে একটা একটা হালকা ঝিলকি আছে পর্দার মতো পর্দাটা আমাদের এই ইউভি প্রোটেকশন আমাকে আমার চামড়া থেকে আপনার প্রোটেকশন মানে রোদের যে আপনার ইউভিটা থাকে আন্ডারওয়ার্ল্ডের রেটা থাকে ওই রেটা যেন আমার চামড়া ভেদ করে আপনার মাংস পর্যন্ত বা হাঁটি পর্যন্ত না পৌঁছতে পারে সেই ঝিল্লিটা আমাকে সেই প্রোটেকশন থাকে যার ঝিল্লিটা যত বেশি প্রোটেক্টিভ তার স্কিনটা তত বেশি পাবে গিফট অফ দ্য মাইন্ড আর সেটাকে আপনার পাতলা করার জন্য আমরা আপনার ব্লু অ্যান্ড লাভলি আবার ছেলেদেরও আপনার ইচ্ছে করে ছেলেদের ইচ্ছে করে না খুব সুন্দর ইচ্ছে করে সুন্দর আর এক কিছু আপনাদের আমাদেরও তো এখন আমরা তো আর ব্লু অ্যান্ড লাভলি মারতে পারি না সে কারণে আমরা আপনার ব্লু অ্যান্ড হ্যান্ডসাম So, আপনি যদি আপনার স্কিনটা নিয়ে হ্যাপি থাকেন if your perception will change then you don't need to bother about it who cares করিতে পারি না কাজ সদাভাই সদালাজ সংশয় সংকল্প সদা দলে আছে লোকে কিছু আবার একটু লোক এসে গালি দিই গালি দিয়ে শান্তি পায় আমি কইতে পারবো মরার পরে আল্লাহ আমি তাহলে শান্তি দিচ্ছি আমার গালি দিচ্ছি আমি কিছু কইনি শান্তি পাইছেন এই জন্য আমার কাছে ঠিক বলে দেবো একজন গালি দিচ্ছে বলে আপনাদের আপনার গালি দিচ্ছে কেন তোমার তার কাছে কথা নেই যখন আপনি কোনো দিলেন কাউন্টার দিলেন যখন আপনি চ্যালেঞ্জে গেলেন তখন তো কনফ্লিক্ট থেকে স্ট্রেস কি দরকার ওদের শান্তি পেয়ে যাবেন বল আপনি তার শান্তি পেয়েছে দেখবেন যে আপনি এটা বলার সাথে সাথে ওর মেজাজটা খারাপ হয়ে গেছে আবার দেখবেন আপনিও কখনো কখনো আমরাও কখনো কখনো ইচ্ছে করে বন্ধুকে দুষ্টামি করি না ওই খ্যাপানোর জন্য দুষ্টামি করি না ও যখন খ্যাপে না তখন কেমন লাগে মজা লাগে না ও খেপতেছে না মজা লাগতেছে না তখন আপনি বলেন ও খেপে না কেন
অতএব মজে খাচ্ছে না এতে আপনার অশান্তি। এর সময় আছে তার পাঁচ মিনিট আছে, কেমন করলেন? সো ইন্ডিভিজুয়াল ফার্স্ট মানে এগুলো বলবে মজা করে মজা তো দাম দাম করে বলে দেওয়া যায়। ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে সিচুয়েশন একটা সময় আপনার কোন একটা পার্টিকুলার সিচুয়েশন আপনার ভেতরে নেগেটিভলি বিতর্কে, এখন যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে সেই সিচুয়েশনে আপনারা আগের মতো ওইভাবে কি করে যেমন মজা করে দিতে দেখবেন আপনাদের ফ্যামিলিতে বা রিলেটিভসের যদি কোনো ডাক্তার থাকে তাকে জিজ্ঞাসা করবেন উনি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন এমন কোনো মেডিকেল স্টুডেন্ট নাই যে আপনার 2-4 দিনের জন্য পাগল হয় নাই পড়ে। আপনারও কোনো রেকর্ডে থাকে না, ঠিক আছে? যখন আপনার সেই মেডিকেল স্টুডেন্টদেরকে নিয়ে আপনার বেডরুমে গিয়েছে মস্তে গিয়েছে, আর ওটা যদি আপনার অ্যাক্সিডেন্টাল রুগী দেখেছেন ন্যাচারালি কিন্তু উপরেই দেখতে হয়েছে। প্রথম দিন যখন আপনি ডেড বডিটা ধরেছেন এখন হয়ে যাচ্ছে the anxiety, nervousness, the tension become stress. এই জিনিসগুলো রিফ্লেক্ট মানে লিটল স্ট্রেস না। এটা তখনই স্ট্রেস হয় যখন এটাকে ওভারকাম করার জন্য মনে রাখবে আমার নর্মাল থেকে অ্যাবনর্মালি বা অতিরিক্ত আপনার বলে এক্সট্রেম লাগে ওটাকে কোপ করার জন্য। কোপ করানো মানে যেমন একটা সায়েন্সের উদাহরণ দিই আপনাদেরকে, খুব সহজ জিনিস। আমাদের প্রত্যেকের বডির একটা নর্মাল টেম্পারেচার আছে, আমরা বলি নর্মাল টেম্পারেচার আছে। আপনি যদি এই মুহূর্তে আপনার টেম্পারেচার মাপবেন একটু কম করতে পারেন, বাট আপনি ফিল করছেন তার মানে কি আপনার বডির টেম্পারেচার আপনি ডিসাইড করছেন যে কত বেশি না। কিন্তু আমাদের যে অ্যাভারেজ টেম্পারেচার এই টেম্পারেচার এখন আমাদের কামিং নাই, আর তো আমরা এসির ভিতরে আসছি তাহলে দেখবেন যে আপনাদের যারা নর্মাল টেম্পারেচার তাদের প্রত্যেকেই আমাদের টেম্পারেচার কম। তার মানে কি আমরা সিকনেস কেন সিকনেস? কারণ আমার বডির ভেতরে আপনার দুটো ফাইট হচ্ছে, মানে একটা জার্মগুলো আমাকে আপনার অসুস্থ করতে চাচ্ছে, আর একটা এন্টি জার্মগুলো তাদেরকে প্রোটেকশন মানে কি করে আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমাকে সুস্থ রাখছে। কিন্তু কখনো কখনো তো আপনার এই অ্যান্টিবডিগুলো দুর্বল হয়ে যায় এবং আমার টেম্পারেচার হয়ে যায় 100 ডিগ্রি। তখন ডাক্তার সাহেব বলেন যে না আমার খায় কেন আপনি অসুস্থ। তার মানে আমি কেন নাপা খেতে চাচ্ছি? নাপা খাচ্ছি এই কারণে যে নাপা আমার যে অ্যান্টিবডিগুলো আছে দুর্বল হয়ে গেছে, সেই অ্যান্টিবডিগুলোকে ফার্দার এক্সটেন্ড করবে সো দ্যাট ইট ক্যান ফাইট উইথ মাই জার্মস। তার মানে যখন আমি তখনই অসুস্থ যখন আমাকে সুস্থ হওয়ার জন্য এক্সেসিভ মেডিসিন দেবে। যতক্ষণ মেডিসিন আনতে হবে ততক্ষণ আমি ঠিক একইভাবে আমার এই লিটল অ্যাংজাইটি বা লিটল টেনশন যেগুলো আমরা খুব নর্মালি বা ন্যাচারালি ম্যানেজ হয়ে যাচ্ছে বা কোপ হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা স্ট্রেস বলছি। যখন এই অ্যাঙ্গার বলেন বা নার্ভাসনেস বলেন বা টেনশন বলেন এগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমার এক্সেসিভ ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল এক্সটেন্ট দরকার হয়, তখনই আমরা বলছি যে ওই ধরনের টেনশন বা নার্ভাসনেসটা আমাদের Well, however, when the individual is stressed, he or she tries to adapt. Stress একটা ভালো দিক হলো কি, বা ফ্রাস্ট্রেশনের ভালো দিক হলো কি, যে আমরা যখন ফ্রাস্ট্রেশনে থাকি বা স্ট্রেসে থাকি তখন আমরা স্ট্রেস বা ফ্রাস্ট্রেশনে চুপে বসে আমরা চেষ্টা করি ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসা। তাহলে স্ট্রেসটা আপনার মানে এই যে দেখেন স্ট্রেসটা ইজ নট ব্যাড, আপনারা হ্যান্ড আউট তো পেয়েছে, এটা হলো আমার পারফরমেন্স, আর এটা হলো আমার স্ট্রেস লেভেল। বুঝতে যখন আমার স্ট্রেস লেভেল এই পয়েন্টটা কি, এই পয়েন্টে আমার স্ট্রেস লেভেল 0, আপনার পারফরমেন্স কি 0। তাহলে আমরা যত স্ট্রেস বাড়াচ্ছি, যদি আমার স্ট্রেস বাড়ছে, আমার স্ট্রেস বাড়ছে, আমার স্ট্রেস বাড়ছে, কনসিকুয়েন্টলি কি আমার পারফরমেন্স ভালো হচ্ছে না?
তাহলে স্ট্রেস ইজ গুড অর ব্যাড? গুড। কতক্ষণ ভালো? আপ টু দ্যাট পার্টিকুলার এই অপটিমাম লেভেল পর্যন্ত ভালো। কারণ এই অপটিমাম লেভেল পর্যন্ত আমার যদি তার অনেক থেকে বেশি বেড়ে যায়, মানে আমি যে পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারি তার থেকে সামান্য একটু যদি পারে, তাহলে তো আমার পারফরমেন্স দুর্বল করে ডিক্লেয়ার করবো। স্ট্রেস আমরা বলছি না যে সবসময় আর বাট আবার কেউ না যে স্ট্রেস সবসময় প্রোডাক্টিভ ইউএস স্ট্রেস এটা ভালো, আর নেগেটিভ যেটা হবে রিলিজ স্ট্রেস ওটা না। তবে একটা জিনিস মনে রাখবে যে স্ট্রেস অনেকটা স্লো পজিটিভ, মানে আজকে আপনি যতটুকু স্ট্রেস ক্যারি করতে পারছেন কালকে তার থেকে বেশি করবেন। যদি আজকে আপনি এটাতে অভ্যস্ত, তার মানে স্ট্রেস যদি আমি হঠাৎ করে বাড়িয়ে দিই তাহলে আপনি দুর্বল করে দেবেন। কিন্তু যদি স্লো পজিশনিং করি, অর্থাৎ একটু 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 করে আপনার স্ট্রেস বাড়াই, তাহলে ওটা আপনার অ্যাডাপ্টেবিলিটি বাড়াবে, কনসিকুয়েন্টলি আপনার স্ট্রেসের ধারণ ক্ষমতা এবং প্রোডাক্টিভিটি। স্ট্রেস মোটামুটি আমার তিন ধরনের, একটাকে আমরা বলি অ্যাকুয়েট স্ট্রেস, আরেকটা বলি আমরা এপিডেমিক স্ট্রেস, আরেকটাকে আমরা বলি আপনার ক্রনিক স্ট্রেস। অ্যাকুয়েট স্ট্রেস হলো কি শর্ট টার্ম, ওই যে আপনার বন্ধু আসছে না বা কোনো একটা ইভেন্ট ঘটলো, আপনার কি জানি বলে আপনার আপনার পরীক্ষার মানে দেখলেন আর্টিফিশিয়াল খাতাপত্র পরীক্ষার খাতা নিয়ে নিচ্ছে হাতে, ওনার মানে আপনার পরীক্ষার খাতা আপনি হাতে দেখার সাথে সাথে আপনার হার্টবিট বেড়ে গেছে। যখন খাতাটা দেওয়া হবে তখন আপনি দেখলেন যে আপনি যে এক্সপেকটেশন করেছিলেন যে মোটামুটি ভালো হবে, সাথে সাথে আপনার হার্টবিট থেকে নিচে গেছে। তাহলে ওটাকে আমরা বলছি অ্যাকিউট স্ট্রেস, AST। এটা খুব একটা খারাপ। যখন আমার অ্যাকুইট স্ট্রেস আমি ফ্রিকুয়েন্টলি আপনার ফেস করি, পরীক্ষার কারণে পরীক্ষা, তারপর আবার আর্টিফিশিয়াল পড়ানো শুরু করছে, আবার আপনার আর্টিফিশিয়াল চলে গেছে, পরীক্ষার পর আর্টিফিশিয়াল একটা কুইজ দিলে আবার হার্টবিট চলে গেছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যদি আপনার ডবড়াপ করে হার্টবিট বাড়তেই থাকে, তাহলে আমরা বলছি যে আপনার সেই একটা এপিডেমিক, আপনার ক্রনিক একটা স্ট্রেসের, আপনার অভ্যাসীয় স্ট্রেসের সামান্য একটা বিষয় আপনার স্ট্রেস, ওটা আমরা বলছি। এরপরে আমরা বলছি যে যখন আপনার এটা আরো ডেপথে চলে যায়, দ্যাট মিন্স ইটস এ কনসিস্টেন্ট সেন্স অফ ফিলিং প্রেশার। আপনি ঘুমাইতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, ঘুমের মধ্যেও আপনি দেখেন যে আপনি কাছে লাগিয়েছেন। স্ট্রেস আপনাকে পেয়ে ফেলছে, and he has totally surrendered to the stress. If the situation is as such, সেটাকে আমরা বলছি যে আপনার যে ফ্লাইট মানে ফাইট অ্যান্ড ফ্লাইট সিচুয়েশন, মানে এমন একটা সিচুয়েশন, হয় আপনাকে স্ট্রেস নিয়েই থাকতে হবে অথবা আপনি স্ট্রেস থেকে বের হবেন, এর ভেতরে এর ইন বিটুইন। সো ক্রনিক স্ট্রেস সঠিক। আমরা আরেকটু করে শেষ করি কজ অফ স্ট্রেস। স্ট্রেসের কারণগুলো কি? এক্সট্রা অর্গানাইজেশনাল স্ট্রেস। এক্সট্রা অর্গানাইজেশনাল স্ট্রেস হচ্ছে কি? যে সমস্ত স্ট্রেসগুলো আমার অর্গানাইজেশনের বাইরে থেকে, অর্গানাইজেশনের বাইরে থেকে আসে, মানে কি? ওই যে আপনার বললাম কেউ এটা হতে পারে আমার ইকোনমিক ফ্যাক্টর, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমি স্ট্রেস। বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হবে, এটা একটা স্ট্রেস। সময় করে উঠতে পারছি না, এটা একটা স্ট্রেস। অর্থাৎ আমার মানে কি জানি বলে সোসাইটি থেকে, অর্থাৎ আমার বাড়ির বাউন্ডারির বাইরে থেকে যে স্ট্রেসগুলো তৈরি হয় সেই স্ট্রেসগুলোকে আমরা বলছি এক্সট্রা অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশনের বাইরে স্ট্রেস। সেকেন্ড আমরা বলছি যে আপনার অর্গানাইজেশনাল স্ট্রেস, অর্গানাইজেশনের ভেতর থেকে যে স্ট্রেসগুলো, এটা হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পলিসি, স্ট্রাকচার, ওয়ার্কিং কন্ডিশন। Well, and on the next one আমরা বলছি গ্রুপ স্ট্রেস। আপনার গ্রুপ যেখানে আপনি বিলং করেন, এই গ্রুপ স্ট্রেসের কারণগুলো হতে পারে আপনার ল্যাক অফ গ্রুপ কোহেসিভনেস, অর্থাৎ আপনি এই গ্রুপে বিলং করেন, আপনার যে বন্ধু বান্ধব, আপনি তার জন্য যতটা ফিল করেন বা তাদের জন্য যতটা ফিল করেন, আপনার মনে হলো যে আপনার বন্ধুরা আপনার জন্য ততটা ফিল করে না, দ্যাট ইজ ল্যাক অফ কোহেসিভনেস, দ্যাট ইজ আমাদের গ্রুপে বলা ল্যাক অফ গ্রুপ সোশ্যাল সাপোর্ট। গ্রুপ হয়তো সেটা কাজ করতে যায়, যেটা সাপোর্ট করতে পারছেন, or even the inter-individual group ভেতরে inter-individual, interpersonal, inter-group conflict, এবং গ্রুপের যে কোনো কনফ্লিক্ট থাকে, that also might cause you distress. Well, আপনার extra-organizational, organizational বা গ্রুপ যে কোনো ধরনের স্ট্রেসই হোক না কেন, দিন শেষে এটা শেক ডাউন হয় আপনার।
বুঝতে পেরেছেন? আমার দিন শেষে সমস্ত ইভেন্ট হচ্ছে আপনার নামে। এখন এই সিচুয়েশন আপনি কি স্ট্রেস হিসাবে নেবেন কি নেবেন? আবার বলছি, এটা সিচুয়েশনের উপর নির্ভর করছে। এটা মূলত নির্ভর করছে আপনার পার্সোনালিটি, আপনি কোন ধরনের ব্যক্তিত্বের পরীক্ষায় কোনো কমপ্লিট ছিল না আমাদের। নেক্সট ক্লাস থেকে একটা সিটি হবে ক্লাস টেস্ট। পুরো কমপ্লিটটা হয়েছিল, পুরো কমপ্লিট ছিল। কমপ্লিটের স্লাইড স্ট্রেসের স্লাইড পাঠিয়ে দিয়েছি। আরেকটা অপশন রয়েছে আপনার দুটো পরীক্ষা আপনার বন্ধ রেখে দিবেন, একটা দেবেন নাকি বলতে পারবেন? আমি বলি বই পড়া রাখতে আপনারা বলবেন না, কিন্তু আমার পরীক্ষার হলে আপনার মোবাইল আর ক্লাসটি আপনারা মানে তাহলে স্ট্রেসটা বাদ দেওয়া যায় না স্যার?